তো প্রিয় বন্ধুরা, চলুন আজকে আমরা ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে জানব। ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে জানতে গিয়ে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, যেমন ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, ব্যঞ্জন ধ্বনি কত প্রকার, ব্যঞ্জন ধ্বনি আহ, তারপরে কি ভাবে ভাগ করা যায়, এ সমস্ত বিষয়গুলি জানব। এটা স্পেশালি নবম দশম শ্রেণীর একটা সিলেবাসের মধ্যে রয়েছে, বাংলা মাধ্যমের। তো এটা আপার প্রাইমারি টেটেও কিন্তু এটা বিশেষভাবে কার্যকরী। আপার প্রাইমারি টেটের জন্য। তো প্রথমে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে যে উম, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে। আগের দিনে আমরা জেনেছিলাম যে ধ্বনি কাকে বলে, ধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি, এগুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা ব্যঞ্জন ধ্বনি কাকে বলে এটা আমরা জানবো। তো একজন যুক্ত রয়েছেন, প্রিয়া ম্যাডাম যুক্ত রয়েছেন। আপনি বলুন দেখি যে ধ্বনি বলতে আমরা কি বুঝি, বা ধ্বনি কাকে বলে, একটু বলুন দেখি, বলুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এবার বাকযন্ত্র, আমাদের মানুষের কয়েকটি বাকযন্ত্রের কয়েকটি অঙ্গের নাম বলুন দেখি, বা অংশের নাম বলুন দেখি। কণ্ঠ, কণ্ঠনালী, দন্ত, তালু, জিভ, মূর্ধা, ঠোঁট বা ওষ্ঠ। ভেরি গুড। এখন এই যে ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, স্বরধ্বনি বলতে আপনি কি বোঝেন, বলুন। স্বরধ্বনি কাকে বলে? ট্রাই করুন, চেষ্টা করুন। স্বরধ্বনি বলতে আমরা কি বুঝি? যে ধ্বনিগুলি নিজে নিজে উচ্চারিত হয় সেগুলোকে স্বরধ্বনি বলা হয়। মানে অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে না, নিজে নিজেই উচ্চারিত হতে পারে। যেমন উদাহরণ ধরুন, অ, আ, হস্যই, দীর্ঘই, দীর্ঘই, হস্যু, দীর্ঘ, রি, লি, এ, ওই, ও, ঔ। এইগুলো হচ্ছে, সবগুলো হচ্ছে স্বরধ্বনি। তার মধ্যে লিকে এখন ধরা হয় না, আর বাদ দেওয়া হয়েছে। তাহলে লিকে বাদ দিয়ে বাকি যেগুলো আমরা পেলাম ও পর্যন্ত, এইগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা স্বরধ্বনির উদাহরণ। এরপর থেকে যেগুলো শুরু হচ্ছে, যেমন ক থেকে শুরু হচ্ছে একদম চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত, যেটা আমরা বলে থাকি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এখন ব্যঞ্জন ধ্বনি কেন বলা হচ্ছে? কারণ আমরা জানি যে ব্যঞ্জন মানে হচ্ছে যার মধ্যে অনেক কিছুর সংমিশ্রণ রয়েছে, যার মধ্যে নিজস্বতা সেভাবে নেই, বা নিজে কোনো কাজ করতে পারে না। তো ব্যঞ্জন ধ্বনি আমরা তাকেই বলবো যে, যে ধ্বনিগুলি, একটু আওয়াজ হচ্ছে ম্যাডাম, মাইক্রোফোনটা মিউট করে রাখবেন, যখন কথা বলবেন তখন অন করবেন। তো ব্যঞ্জন ধ্বনি আমরা তাকেই বলবো যে ধ্বনি, যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে না। তাহলে যদি কেউ নিজে নিজে উচ্চারিত হতে না পারে, তাহলে নিশ্চিতভাবে অন্য কারোর সাহায্য নিতে হবে তাকে। একটা ছোট ছেলে, সে যদি নিজে দাঁড়াতে না পারে, তাহলে তো বড়দের সাহায্য নেবে। বা একজন বৃদ্ধ বা বৃদ্ধা, সে যদি নিজে দাঁড়াতে না পারে, তাহলে লাঠির সাহায্য নেবে বা অন্য কারোর সাহায্য নেবে। তো সাহায্য নিয়ে সে কিন্তু উঠে দাঁড়াবে। ঠিক একই রকমভাবে কিছু কিছু ধ্বনি রয়েছে, মানে বেশিরভাগ ধ্বনিই রয়েছে, যেগুলো নিজে নিজে আমাদের যে বাকযন্ত্র, সেই বাকযন্ত্রের সাহায্যে নিজে নিজে উচ্চারিত হতে পারে না। বাকযন্ত্রের সাহায্যে সেই ধ্বনিগুলো যখন উচ্চারিত হতে চেষ্টা করে, তখন তারা অন্য যে স্বরধ্বনিগুলো রয়েছে সেই স্বরধ্বনিগুলোর সাহায্য নেয়। তো স্বরধ্বনিগুলোর সাহায্য না নিয়ে এরা কোনোভাবেই উচ্চারিত হতে পারে না। তার জন্য এদের নাম হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এবং এই ব্যঞ্জন ধ্বনিকে ভাঙলে কিন্তু অবশ্যই স্বরধ্বনি আমরা পেয়ে যাব। যেমন ধরুন, আমি
যদি একটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে ধরুন আমি বললাম ক, ক, খ, এগুলো তো ব্যঞ্জন ধ্বনি। তো আমরা ধরুন স্ক্রিনে দেখুন, একটু লক্ষ্য করুন, আমরা এখানে লিখলাম ক। তাহলে ক এটাকে যখন আমরা উচ্চারণ করছি তখন দেখুন এ ক, ক, আ, ক, অ আসছে শেষে। মানে ককে ভাঙলে আমরা যেটা পাবো বা বিশ্লেষণ করলে সেটা হচ্ছে ক হলন্ত যুক্ত অ। মানে এই ক, এই ব্যঞ্জন ধ্বনিটা নিজে নিজে উচ্চারিত হচ্ছে পাচ্ছে না, একে উচ্চারণ করতে গেলে এর সঙ্গে যে স্বরধ্বনি রয়েছে অ, সেই অটাকে প্রয়োজন হচ্ছে। তার জন্য ক হচ্ছে একটা ব্যঞ্জন ধ্বনি। ঠিক একই রকমভাবে যদি আমরা আরও কিছু ধ্বনির উদাহরণ নেই, যেমন ধরুন নিলাম খ। তাহলে এই খ ব্যঞ্জন ধ্বনিটি উচ্চারণ করতে গেলে আমাদের কিভাবে আমরা উচ্চারণ করব? খ, খ, শেষে অ আসছে দেখুন। তাহলে খকে ভাঙলে আমরা পাবো খ হলন্ত যুক্ত অ। অর্থাৎ এক্ষেত্রেও একটা স্বরধ্বনি অ এর সাহায্য নিতে হচ্ছে এই খ, এই ব্যঞ্জন ধ্বনিটিকে উচ্চারণ করার জন্য। তাহলে প্রতিটি ব্যঞ্জন ধ্বনি যখন উচ্চারিত হবে তখন কোনো না কোনো স্বরধ্বনির সাহায্য নেবে। সে অ হতে পারে, বা আ হতে পারে, বা হস্যই হতে পারে, বা হস্যু হতে পারে। কোনো না কোনো স্বরধ্বনির সাহায্য সে কিন্তু নেবে, তবেই সে কিন্তু উচ্চারিত হতে পারবে। তাহলে ব্যঞ্জন ধ্বনি আমরা তাকে বলবো যে, যে ধ্বনিগুলি উচ্চারিত হওয়ার সময় স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাদের ব্যঞ্জন ধ্বনি বলে। আশা করি এটুকু বোঝা গেল। কোনো অসুবিধা আছে ম্যাডাম? না স্যার। বেশ, দুজন জয়েন হয়েছেন। পায়েল ভট্টাচার্য, আপনার কোনো অসুবিধা আছে বিষয়টি বুঝতে? বোঝা গেল? একটু রেসপন্স করবেন। হ্যাঁ বলুন। স্যার বলছি আমি মানে এই মাত্র জয়েন হলাম। বেশ বেশ, ঠিক আছে। এইমাত্র জয়েন হন, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট আর একবার একটু বলে দেই যে আমরা একটু আলোচনা করলাম যে ধ্বনি কাকে বলে। একটু মাইক্রোফোনটা মিউট করে রাখবেন, কথা বলার সময় অন করবেন। আমরা এখন আলোচনা করলাম যে ধ্বনি কাকে বলে, যে তারপরে আলোচনা করলাম যে ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি কাকে বলে, স্বরধ্বনি কী, স্বরধ্বনির কতগুলো ভাগ, এগুলো সম্পর্কে ডিটেলস একটা ক্লাস নেওয়া হয়েছে প্রায় 40 মিনিটের কাছাকাছি। সেই ক্লাসটার রেকর্ড ভার্সন রয়েছে, আমি অ্যাপে আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন। কিন্তু আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো ব্যঞ্জন ধ্বনি আলোচনা করতে গিয়ে এটাই বলা হলো যে, যে ধ্বনিগুলি উচ্চারণ করতে গেলে আমাদের, যখন আমরা বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারণ করছি তখন কোনো না কোনো স্বরধ্বনির সাহায্য নিতে হচ্ছে। যেমন অ থেকে ঔ পর্যন্ত যে স্বরধ্বনিগুলো রয়েছে, যেমন অ, আ, হস্য ই দীর্ঘ ই, হস্যু দীর্ঘ, রি, লি, লিকে বাদ দিলাম, রে, এ, ওই, ও, ঔ। তাহলে এই স্বরধ্বনিগুলোর মধ্যে যে কোনো একটা সাহায্য নিয়ে তবে ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হচ্ছে, এটা আলোচনা করা হলো। অর্থাৎ ব্যঞ্জনধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে না। যেমন উদাহরণ আমি ভেঙে দেখিয়েছি যে ক, এটা উচ্চারণ করতে গেলে ক, শেষে অ আসছে, তা অ হচ্ছে একটা স্বরধ্বনি। তাহলে অ, এই স্বরধ্বনির সাহায্য নিয়ে কটা উচ্চারিত হলো। একই রকমভাবে খ, খ, দেখুন শেষে অ আসছে, তাহলে খ, এটাকে ভাঙলে খ হলন্ত যুক্ত অ পাচ্ছি। মানে খ, এই ব্যঞ্জন ধ্বনিটি উচ্চারণ করতে গেলে অবশ্যই অ, এই স্বরধ্বনির সাহায্য নিতে হচ্ছে। এরকম অনেক ব্যঞ্জন ধ্বনি রয়েছে ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত, যে ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণ করতে গেলে কোনোটাতে অ এর সাহায্য নিতে হবে, কোনোটাতে আর সাহায্য নিতে হবে, কোনোটায় হয়তো হস্যই সাহায্য নিতে হবে, কোনোটায় হয়তো দীর্ঘই সাহায্য নিতে হবে, কোনোটায় হয়তো হস্যুর সাহায্য নিতে হবে, কোনোটায় হয়তো দীর্ঘুর সাহায্য নিতে হবে। মানে কোনো একটা স্বরধ্বনির সাহায্য নিতেই হবে, তবেই কিন্তু ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারিত হবে। এটা হচ্ছে বিষয়। এখন আমরা জেনে নেব যে এই ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ বা শ্রেণীবিভাগ, মানে কতগুলো ভাগে আমরা ভাগ করতে পারি ব্যঞ্জনধ্বনিকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চলুন আমরা নেক্সট স্লাইডে বা 2 নম্বর স্লাইডে আসছি।
দেখুন ২ নম্বর স্লাইডে এখানে ব্যঞ্জনধ্বনি কাকে বলে সে সম্পর্কে একটু সংজ্ঞা বলা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখগহ্বরে পূর্ণ বা আংশিক বাধা পায়, ঘর্ষণ বা সংকোচন পায়, তাদেরকে ব্যঞ্জনধ্বনি বলে। এবং ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনির সাহায্য নিয়ে, মানে স্বরধ্বনির সাহায্য ছাড়া এগুলো স্পষ্টভাবে উচ্চারিত হয় না, এটাই বলা হয়েছে। এখন এখানে একটি চিত্র রয়েছে, যেখানে বলা হয়েছে যে বাতাস মুখে প্রবেশ করছে, প্রবেশ করার পর যখন জিহ্বা বা ঠোঁট বাতাস পুরোপুরি বা আংশিকভাবে আটকে দেয়, আমরা যখন বাতাস মুখে প্রবেশ করছে তখন আমাদের জিহ্বা রয়েছে, ঠোঁট রয়েছে, সেগুলো তো কিছুটা আটকে দেবে বাতাসকে, সেটাই বলছে। তো আটকে দেয়, তারপরে বলছে ব্যঞ্জন ধ্বনি হিসাবে তারপরে শব্দ উৎপন্ন হয়। এটা একটু ওরা গ্রাফিক্সের সাহায্যে এটা একটু দেখানোর চেষ্টা করেছে যে বাতাস নাক মানে যে যখন আমরা মুখ দিয়ে যখন কিছুটা বাতাস নাক দিয়েও তো প্রবেশ করছে, মুখ দিয়েও বাতাস প্রবেশ করছে। তো মুখ দিয়ে বাতাস প্রবেশ করার পর বাতাস তো বাধা পায়। কোন অংশগুলো দিয়ে বাধা পায়? আমাদের যে বাকযন্ত্রের যে অংশগুলো রয়েছে, যেমন হচ্ছে দন্ত, জিহ্বা, নাসিকা, তালু, কণ্ঠ, ওষ্ঠ, এগুলো হচ্ছে আমাদের বাকযন্ত্র। শ্বাসনালী, ফুসফুস, এগুলো সবগুলো হচ্ছে আমাদের বাকযন্ত্রের এক একটা অংশ। তাহলে এই বাকযন্ত্রের যে কোনো একটি বা দুটি বা একাধিক অংশে বাতাস কিন্তু বাধাপ্রাপ্ত হয় এবং তার ফলে যে আওয়াজটা বেরিয়ে আসে সেটাকেই ব্যঞ্জনধ্বনি বলছে। এবং ব্যঞ্জনধ্বনি বলুন, সেটাকে একটু মিউট করে রাখবেন, ডিস্টার্ব হচ্ছে। এগুলো ইউটিউবে ছাড়লে এগুলো চলে যাবে, তো আওয়াজগুলো সমস্যা হবে, একটু ডিস্টার্ব হচ্ছে, মিউট করে রাখবেন। তো সেটাই বলছে যে ব্যঞ্জনধ্বনি কিন্তু আমাদের যে বাকযন্ত্র, সে বাকযন্ত্রের কোনো না কোনো অংশে বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হওয়ার ফলে উৎপন্ন হয়, এটাই এই কথাটাই এখানে বলা হয়েছে। এখন উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে কি কি ব্যঞ্জনধ্বনি রয়েছে, যেমন ক রয়েছে, খ, তারপরে গ, তারপরে চ, র, ল, তালব্য শ, দন্তের স, হ। মানে ক থেকে এক কথায় ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত প্রত্যেকটাই ব্যঞ্জনধ্বনি, তবে এখানে কিছু কিছু বেছে বেছে দেওয়া হয়েছে। হুম, তো এগুলো যদি আমরা উচ্চারণ করতে যাই, ক শেষে অ আসছে, খ শেষে অ আসছে, গ শেষে অ আসছে, চ শেষে অ আসছে, র শেষে অ আসছে, ল শেষে অ আসছে, তালব্য শ অ আসছে, দন্তের স অ আসছে, হ অ আসছে। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে গেলে অ স্বরধ্বনির সাহায্য নিতে হয়। তাহলে এটা আশা করি মোটামুটি বোঝা গেল। নেক্সট স্লাইডে আমরা আসবো, তার আগে যদি আপনাদের কোনো অসুবিধা আছে তো বলুন। তো চলুন আমরা নেক্সট স্লাইডে চলে আসছি। নেক্সট স্লাইডে বলছে ব্যঞ্জনধ্বনি দুই ভাগে ভাগ করা হয়। যে ব্যঞ্জনধ্বনিগুলো রয়েছে, মানে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে ব্যঞ্জনধ্বনিগুলো রয়েছে, যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না কোনোভাবে স্বরবর্ণের সাহায্য, স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয়, সেই অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রতিটি ব্যঞ্জনধ্বনিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি অনুসারে? এক নম্বর হচ্ছে উচ্চারণ স্থান অনুসারে, অর্থাৎ কোনো ব্যঞ্জনধ্বনি সেটা আমাদের বাকযন্ত্রের কোন অংশে উচ্চারিত হচ্ছে সেই উচ্চারণ স্থান অনুসারে ভাগ করা হয়েছে। আর ২ নম্বর উচ্চারণের রীতি অনুসারে ভাগ করা হয়েছে, মানে কিভাবে সেটি উচ্চারিত হচ্ছে, বায়ুর বাধা কিভাবে পাচ্ছে, দিয়ে কিভাবে সে উচ্চারিত হচ্ছে তার উপর নির্ভর করে। এখন আমরা জানবো যে উচ্চারণ স্থান অনুসারে, উচ্চারণ স্থান অনুসারে মানে আমাদের বাকযন্ত্র যেটা রয়েছে, সে বাকযন্ত্রের ছবি আপনাদেরকে আমি আগের দিন দেখিয়েছিলাম। তো বাকযন্ত্রের মধ্যে কণ্ঠ রয়েছে, আমাদের নিজের রয়েছে, আপনারা দেখতে পাবেন কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এই ৫টি স্থান থেকে যে ধ্বনিগুলি উচ্চারিত হয় সেই ধ্বনিগুলিকে মানে সেই ব্যঞ্জন ধ্বনিগুলিকে আমরা ৫টি বর্গে ভাগ করতে পারি। কি কি বর্গ বলুন তো? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ। মনে আছে? তো আমরা এদের ৫টি বর্গে ভাগ করতে পারি। যেমন ক বর্গের মধ্যে কি কি রয়েছে? ক, খ, গ, ঘ, ঙ।
চ বর্গের মধ্যে রয়েছে চ, ছ, বর্গীয় জ, ঝ, পিঠফার্লাঙ্গ, তালবেশ স। ট বর্গের মধ্যে রয়েছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ডয়সিন্ট্র, ঢয়সিন্ট্রও রয়েছে, বা মূর্ধন্য পর্যন্ত ধরবো আমরা। ত বর্গের মধ্যে রয়েছে ত, থ, দ, ধ, দন্তান্ন। প বর্গের মধ্যে রয়েছে প, ফ, ব, ভ, ম। এই হচ্ছে ব্যাপার। এই 5টি মানে হচ্ছে যে বর্গের মধ্যে যে বর্ণগুলো আমরা এখন বললাম বা উচ্চারণ করলাম সেগুলো কিন্তু কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। যেমন ক, খ, গ, ঘ, ঙ এগুলো যেহেতু কণ্ঠ থেকে উৎপন্ন হচ্ছে তার জন্য এদের নাম হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি। যেমন আমরা নেক্সট স্লাইডে আসলে সেটা বুঝতে পারবো। দেখুন ক বর্গের মধ্যে রয়েছে ক, খ, গ, ঘ, ঙ, কণ্ঠ থেকে এটা উচ্চারিত হচ্ছে, কণ্ঠ থেকে। তো কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে তার জন্য এটার নাম হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি। এটার নাম হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি। এবার সেরকম উদাহরণ কি, যেমন কলম, ঘড়ি, হ্যাঁ, কলম, ঘড়ি। কলমের মধ্যে ক রয়েছে, ঘড়ির মধ্যে দেখুন ঘ রয়েছে। তাহলে এই ব্যঞ্জন ধ্বনিগুলো রয়েছে, এই শব্দগুলো উচ্চারণ করতে গেলে এই ব্যঞ্জন ধ্বনিগুলো আমাদের উচ্চারণ করতে হচ্ছে। তাহলে যদি আপনাদের প্রশ্ন আসে টেটের মধ্যে যে কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি রয়েছে এমন শব্দটি নির্বাচন করুন, দিয়ে দিল কলম, খাতা, বই, তারপরে বালতি। তাহলে কোনটা হবে? কলম হবে, কারণ কণ্ঠ ব্যঞ্জন ধ্বনির মধ্যে যে বর্ণগুলো রয়েছে সেটা হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। তাহলে আমরা দেখব ওই অপশানগুলোর মধ্যে যে কোন শব্দটা ক দিয়ে অথবা খ দিয়ে অথবা গ দিয়ে অথবা ঘ দিয়ে অথবা ঙ দিয়ে শুরু হচ্ছে। এবার যে শব্দটা ক দিয়ে অথবা খ দিয়ে অথবা গ দিয়ে অথবা ঘ দিয়ে অথবা ঙ দিয়ে শুরু হচ্ছে এবং উচ্চারণ হওয়ার সময় এগুলোর মধ্যে যে কোনো একটা উচ্চারণ আসছে, সেটাকে আমরা কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি হিসাবে চিহ্নিত করব এবং সেই অপশানটাকে আমরা চুজ করব। বুঝতে পারলেন? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। এরপরের ক বর্গ হয়ে গেল। তাহলে ক বর্গের ক, খ, গ, ঘ, ঙ এগুলোকে বলা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি, যেহেতু কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে। এবার ক বর্গের পর হলো চ বর্গ। তাহলে চ বর্গের মধ্যে 5টি, সব প্রতিটি বর্গের মধ্যে দেখুন 5টি করে রয়েছে। দেখুন 1, 2, 3, 4, 5। তাহলে এইখানে 5টি রয়েছে। পরেরটা তো দেখবেন 5টি রয়েছে, 1, 2, 3, 4, 5। এটাতেও 5টি রয়েছে। তারপরটা দেখুন 1, 2, 3, 4, 5। এটাতেও 5টি রয়েছে। তারপরে দেখুন 1, 2, 3, 4, 5। এটাতেও 5টি রয়েছে। তারপরে 1, 2, 3, 4, 5, 5টি রয়েছে। তাহলে দেখুন প্রতিটি বর্গে 5টি করে রয়েছে। মানে কটা বর্গ রয়েছে? 1, 2, 3, 4, 5টা বর্গ। আর প্রতিটিতে 5টি করে, তাহলে 5, 5 টোটাল হচ্ছে 25টি। তাহলে এখানে আমরা টোটাল 25টি ব্যঞ্জন ধ্বনি পেয়ে গেলাম। এখন যেহেতু প্রথমটাতে আমরা আসি, এবার ক বর্গতে, যেহেতু ক থেকে উচ্চারণটা, কণ্ঠ থেকে উচ্চারণটা শুরু হচ্ছে, তার জন্য এর নাম হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি। তারপর চ বর্গের চ, ছ, বর্গীয় জ, ঝ, পিঠফালাঙ্গ বলে বা ইও বলে, যে যা বলে বলে। এটা হচ্ছে এই 5টিকে নিয়ে, এই 5টি ধ্বনি যখন আমরা উচ্চারণ করতে যাব তখন তালু থেকে উচ্চারণ হবে আমাদের, তালু। যেমন চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ। দেখুন তালু থেকে উৎপন্ন হচ্ছে, তার জন্য এদের নাম হচ্ছে তালব্য ব্যঞ্জন ধ্বনি। এদের নাম হবে তালব্য ব্যঞ্জন ধ্বনি। এবার তালব্য ব্যঞ্জন ধ্বনি আছে এমন কয়েকটি শব্দের উদাহরণ দিন যদি প্রশ্ন আসে। তাহলে হবে চাঁদ। দেখুন চাঁদের মধ্যে চ রয়েছে এবং চটা অবশ্যই তালব্য ব্যঞ্জন ধ্বনি। জল, বর্গীর জল, জলের মধ্যে বর্গীর জ রয়েছে। এই বর্গীর জটা কি? এই বর্গীর জটা হচ্ছে অবশ্যই একটা তালব্য ব্যঞ্জন ধ্বনি। কেন বর্গীয় তালব্য ব্যঞ্জন ধ্বনি? কারণ বর্গীয় উচ্চারণ করতে গেলে আমাদের তালুর সাহায্য নিতে হচ্ছে এবং এটা অবশ্যই একটা ব্যঞ্জন ধ্বনি, কারণ বর্গীয় তো নিজে নিজে উচ্চারিত হতে পারছে না, বর্গীর জ আসছে শেষে, তার জন্য এটা অবশ্যই ব্যঞ্জন ধ্বনি এবং এটা যেহেতু তালু থেকে উৎপন্ন হচ্ছে তার জন্য তালব্য ব্যঞ্জন ধ্বনি। তাহলে তালব্য ব্যঞ্জন ধ্বনি দিয়ে কিন্তু এই
ধ্বনির সাহায্যে কিন্তু এই জল এই শব্দটি তৈরি হয়েছে। বা চাঁদ, চাঁদের চ এটাও কিন্তু তালব্য ব্যঞ্জন ধ্বনি দিয়ে শুরু হয়েছে। বেশ, আমরা এবার ট বর্গে আসছি। ট বর্গের মধ্যে কি রয়েছে? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। আচ্ছা, এগুলো কোথা থেকে উৎপন্ন হচ্ছে? যেমন ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। আপনারা নিজে নিজে একটু উচ্চারণ করুন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের বাকযন্ত্রের কোন জায়গা থেকে কোন জায়গায় চাপটা পড়ছে, প্রেশার পড়ছে, বা কোন জায়গা দেখুন অনুভব হবে যে ঠিক এই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। এগুলো দেখুন মূর্ধা থেকে, মূর্ধার মধ্যে উচ্চারণ হচ্ছে আমাদের। হ্যাঁ, তার জন্য এগুলোর নাম হচ্ছে মূর্ধান্য ব্যঞ্জন বর্ণ। মূর্ধান্য বানানটা কিন্তু ধরেছিল ইন্টারভিউ প্রাইমারি, তো এই বানানটা মুখস্থ করে রাখবেন। এবার যদি বলা হয় যে মূর্ধান্য ব্যঞ্জন ধ্বনি দিয়ে তৈরি দুটি শব্দের নাম লিখুন, বাংলা শব্দ, তাহলে সেটা হবে, একটা হবে টাকা, একটা হবে ডানা। টাকার ট এটা হচ্ছে মূর্ধান্য ব্যঞ্জন ধ্বনি, ডানার ড এটা হচ্ছে মূর্ধান্য ব্যঞ্জন ধ্বনি। এবার আপনারা আরেকটি ব্যঞ্জন ধ্বনির আরেকটি শব্দের নাম বলুন, বা আরেকটি শব্দ বলুন যেটির মধ্যে একটি মূর্ধান্য ব্যঞ্জন ধ্বনি রয়েছে। বলুন দেখি, একটা শব্দ, বাংলা শব্দ বলুন যার মধ্যে মূর্ধান্য ব্যঞ্জন ধ্বনি রয়েছে, শুরুতেই রয়েছে এরকম বলুন। ঠাকুর। ঠাকুর, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আর আরেকজন বলুন দেখি, কেউ কজন যুক্ত রয়েছেন? আরেকজন বলুন দেখি। এই তো মমতাময়ী মণ্ডল বলুন, মমতাময়ী মণ্ডল বলুন। টিয়া। টিয়া, হ্যাঁ, ভেরি গুড। আগেরটা কে বললেন? প্রিয়া না প্রিয়াঙ্কা? আচ্ছা, যিনি বলেননি আগেরটা, মমতাময়ী মণ্ডলের আগে একজন বলেছেন, তিনি বাদ দিয়ে অন্য আরেকজন যিনি রয়েছেন তিনি আর একটা উদাহরণ বলুন দেখি, ঝটপট ঝটপট, খুব সহজ তো, বলুন বলুন, একটা বলুন। মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি দিয়ে তৈরি এমন একটি শব্দের নাম বলুন, বাংলা শব্দ। নিপো। নিপো। হ্যাঁ, নিপো। নেপো, নেপো বানান, নেপো বানান বলুন। ও, নিপো, আচ্ছা আচ্ছা আচ্ছা, মধ্যে নয়রি প, নিপো মানে কি, মানেটা বলুন। রাজা। আচ্ছা বাকিরা, আচ্ছা বাকিরা বলুন তো, এটা ঠিক আছে কি? মধ্যে নয়রি প নিপো, সেটাই তো আমি ভাবছি যে এটা তো আমার খটকা লাগছে, তার জন্য জিজ্ঞেস করলাম। মধ্য নৈরূপ নিপো এ বানান তো আমি আজ পর্যন্ত দেখিনি। আচ্ছা, অন্য একটা বলুন, ওটা না হয় বাদিয়ে দিলাম, অন্য একটা বলুন দেখি। ম্যাডাম ওইটা বাদ দিয়ে অন্য একটা বলুন, আরও তো রয়েছে, 5টি রয়েছে বর্ণ এখানে, ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। এই 5টি ব্যঞ্জন ধ্বনির মধ্যে যে কোনো একটা ব্যঞ্জন ধ্বনি নিয়ে আপনি একটা শব্দ তৈরি করুন, তাহলে তো হয়ে যাবে। ড রয়েছে, ঢ রয়েছে, ড দিয়ে হবে ডাক, ঢ দিয়ে হবে ঢাক, হবে না? ঠাকুর তো বলেছেন, ঠাকুমা হবে, ঠাকুমা হবে না? হ্যাঁ, ঠিক। হুম হুম হুম, খুব সহজ তো এগুলো তৈরি করা। যদি অপশন দেয় তাহলে আপনারা বেছে নিতে পারবেন। শুধু মনে রাখতে হবে ট বর্গের মধ্যে রয়েছে ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন। মানে দেখুন, ক বর্গে রয়েছে মানে ক থেকে পাঁচটা পরপর গুনবেন, ক খ গ ঘ ঙ হয়ে গেল। চ বর্গ মানে চ থেকে 5টা গুনবেন, চ, ছ, বর্গীয় ঝ, পিঠফালাঙ্গ। ট বর্গ মানে ট বর্গ থেকে 5টা গুনবেন পরপর, ট, ছ, ড, ঢ, মধ্যাহ্ন। ত বর্গ বলছে, ত বর্গ মানে ত থেকে 5টা গুনবো পরপর, 5টা গুনবো, তাহলে কি হবে? ত, থ, দ, ধ, দন্তান্ন শেষ হবে।
প বর্গ মানে প থেকে 5টা গুনবো, প, ফ, ব, ভ, ম, হয়ে গেল। খুবই সিম্পল। এবার আমরা ট বর্গ পর্যন্ত পড়লাম। এবার আমরা স্লাইডে আসছি, দেখুন। তারপরে রয়েছে যেটা হচ্ছে ত বর্গ। ত বর্গের মধ্যে থাকছে ত, থ, দ, ধ, দন্তান্ন। এই 5টি ব্যঞ্জন ধ্বনি রয়েছে এবং এই 5টি ব্যঞ্জন ধ্বনি যেহেতু আমাদের দন্ত থেকে মানে দাঁতের সাহায্যে এগুলো উচ্চারিত হয়, এই ব্যঞ্জন ধ্বনিগুলো, তার জন্য এগুলোকে বলা হচ্ছে দন্ত ব্যঞ্জন ধ্বনি। কি বলা হচ্ছে? দন্ত ব্যঞ্জন ধ্বনি। উচ্চারণ এখানে শুধু উচ্চারণ স্থান বলে দেওয়া হয়েছে, মানে কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে ধ্বনিটা। এবার যে জায়গা থেকে ধ্বনিটা উচ্চারিত হচ্ছে সেই জায়গার নাম অনুসারে তখন ধ্বনিটার নাম হচ্ছে। এখানে আরেকটা ছক করে এটা করে দেওয়া উচিত ছিল, যে তাহলে নামগুলো কীরকম হচ্ছে। যেমন দন্ত থেকে উচ্চারিত হচ্ছে, তার জন্য এটা হচ্ছে দাঁত থেকে দন্ত, তাহলে এখানে হচ্ছে দন্ত ব্যঞ্জন ধ্বনি, এটার নাম হবে দন্ত ব্যঞ্জন ধ্বনি। এটা মূর্ধা থেকে উচ্চারণ হচ্ছে, তার জন্য এটা হবে মূর্ধান্য ব্যঞ্জন ধ্বনি। এটা তালু থেকে উচ্চারিত হচ্ছে, তার জন্য তালব্য ব্যঞ্জন ধ্বনি। এটা কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে, তার জন্য কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি। এটা আমি নোটে দিয়েছি, হ্যান্ড রিটেন নোটে পেয়ে যাবেন। এখন দেখুন, দন্ত ব্যঞ্জন ধ্বনির মধ্যে ত, থ, দ, ধ, দন্তান্ন রয়েছে। তো ত দিয়ে এই ব্যঞ্জন ধ্বনি দিয়ে একটি শব্দ তৈরি হচ্ছে তরকারি। দ দিয়ে একটি শব্দ তৈরি হচ্ছে দাদা। তাহলে ত আর দ বাদ দিয়ে থ, ধ, দন্তান্ন, এই তিনটে দিয়ে তিনজন একটা করে শব্দ তৈরি করুন দেখি, দিয়ে বলুন। থ দিয়ে থালা, ভেরি গুড। ধ দিয়ে ধান, বাহ, ধন্যবাদ, ভেরি গুড। আর দন্তান্ন দিয়ে বলুন। নতুন, ভেরি গুড। আর নাচ, নাক, নাগিন, নৃত্য, এগুলো হবে। ভেরি সিম্পল। নেক্সট প বর্গে আসছি। প বর্গ মানে প থেকে পরপর 5টা হবে, প, ফ, ব, ভ, ম। এবার এগুলো যেহেতু ওষ্ঠ মানে ঠোঁটের সাহায্য নিয়ে এই ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে, তার জন্য এবার ঠোঁটের ভালো নাম হচ্ছে ওষ্ঠ, তার জন্য এইগুলোর নাম হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি। তাহলে এটার নাম হবে এগুলোর নাম হবে ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি। তাহলে যদি বলে যে নিচের অপশনগুলো থেকে নির্বাচন করেন যে কোনগুলো ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি, দিয়ে একটাতে দেওয়া হলো প, ফ, ব, ভ, ম, আরেকটাতে দেওয়া হলো প, থ, দ, ধ, ভ, ম, আরেকটা দেওয়া হলো প, ট, ড, মধ্যাহ্ন ম, আরেকটা দেওয়া হলো প, চ, ট, থ, পিঠফালং, আরেকটা দেওয়া হলো ফ, ভ, ইং, চ, এইভাবে মিশিয়ে দেওয়া হলো অপশনগুলো। তাহলে আপনারা কোন অপশনটা চুজ করবেন? ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি। প, ফ, ব, ভ, ম, এইটা যে অপশানে থাকবে এইগুলো, এই 5টি, সেই অপশানটাকে আমরা টিক করবেন বা গোল করবেন বেছে নিয়ে। ঠিক আছে, মানে মনে রাখতে হবে কি অনেক রকমভাবে প্রশ্ন হতে পারে। ইন ডেপথ প্রশ্ন করতে গেলে এইভাবে প্রশ্ন করবে তারা, হ্যাঁ, যে কতটা খুঁটিয়ে পড়েছে বা বুঝেছে সেটা জানার জন্য। তো এখন হচ্ছে এই প বর্গের মধ্যে যে 5টি ব্যঞ্জনধ্বনি রয়েছে, সেই 5টি ব্যঞ্জনধ্বনি নিয়ে একটি করে শব্দ তৈরি করুন। যে দুটি উদাহরণ দেওয়া রয়েছে সেই উদাহরণ দুটি বাদ দিয়ে, যেমন পাতা এবং বই, এই দুটি উদাহরণ বাদ দিয়ে আপনারা প্রত্যেকে এই 5টি ব্যঞ্জনধ্বনি দিয়ে একটি একটি করে শব্দ তৈরি করে আমাকে বলুন এখনই। এই উদাহরণ দুটো। ফ দিয়ে ফল, ভেরি গুড। তারপর আরেকজন বলুন, একজন একটা একটা করে বলবেন। ফসল, ভেরি গুড। অন্যগুলো দিয়ে বলুন না, ফ তো হলো। প দিয়ে প্রধান হবে, পাখি হবে। ব দিয়ে বল, ভেরি গুড, বল, বালতি। ভ দিয়ে ভয়, ভেরি গুড, ভালো, ভয়। ম দিয়ে আর আর অন্য কেউ বলুন। ময়না, কালীঘাটের ময়না কেন কথা কয় না, বেশ ঠিক আছে। ম দিয়ে মমতা হবে, ঠিক আছে। হ্যাঁ, ভালো আছে। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল এই উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি।
এবার আমরা পরেরটাতে চলে আসব। উচ্চারণ রীতি অনুসারে ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ। এটা একটু ভালোভাবে দেখবেন। আগের আমরা এখানে দুটো ভাগ পেয়েছিলাম, তো এখানে উচ্চারণ স্থান অনুসারে, যেমন কণ্ঠ থেকে হলো কণ্ঠ ব্যঞ্জনধ্বনি, তালু থেকে যেগুলো উচ্চারিত হচ্ছে সেগুলো হচ্ছে তালব্য ব্যঞ্জনধ্বনি, মূর্ধা থেকে যেগুলো উচ্চারিত হচ্ছে সেগুলো হচ্ছে মূর্ধান্য ব্যঞ্জনধ্বনি, দন্ত থেকে যেগুলো উচ্চারিত হচ্ছে সেগুলো হচ্ছে দন্ত ব্যঞ্জনধ্বনি, ওষ্ঠ থেকে যেগুলো উচ্চারিত হচ্ছে সেগুলো হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি। তাহলে উচ্চারণ স্থান অনুসারে আমরা এগুলো সব আলোচনা করে নিলাম বা জেনে নিলাম উদাহরণ সহযোগে, এবং নিজেরাও অনেক কিছু উদাহরণ বললাম। সেকেন্ড যেটা ছিল যে উচ্চারণ রীতি অনুসারে, উচ্চারণ রীতি মানে বায়ু কিভাবে বাধা পায় বা নির্গত হয় তার ভিত্তিতে স্পর্শ, মানে কোথায় কোথায় স্পর্শ করছে বাতাস আমাদের বাকযন্ত্রের, তার ভিত্তিতে নৈকট্য মানে কতটা কাছাকাছি যাচ্ছে বাতাস, আমাদের যে বাকযন্ত্র রয়েছে কোন বাকযন্ত্রের কতটা কাছে বাতাস যাচ্ছে, কতটা কাছে গিয়ে স্পর্শ করছে, কতটা কাছে গিয়ে ধাক্কা মারছে, হ্যাঁ, সেগুলোর ওপর নির্ভর করে 6 ভাগে ভাগ করা হয় তাই বলছে। তো এই 6 ভাগে কি কি ভাগ করা হয় সেটা আমরা এই স্লাইডে 5 নম্বর স্লাইডে আমরা ডিটেলসে আলোচনা করছি। দেখুন এখানে বলা হচ্ছে যে বায়ু মুখগহ্বরে কিভাবে বাধা পায় এবং কিভাবে নির্গত হয় তার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে 5টি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাদেরকে আমি নোটসে দিয়েছি হ্যান্ড রিটেন, তবু এখানে পিপিটিতে তৈরি করা হয়েছে, যেহেতু এই পিপিটিগুলো এআই দিয়ে তৈরি করা হয়, মেড উইথ গামা এআই দিয়ে। ওরা যতটা পারে তৈরি করে দেয়, এআই তো। তো দেখুন ভালোই তৈরি করে দিয়েছে ব্যঞ্জনধ্বনি, খুব সুন্দরভাবে দেখুন ভাগগুলো দেখিয়েছে ওরা। স্পর্শ ব্যঞ্জনধ্বনি প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে প্রবাহী ব্যঞ্জনধ্বনি, তৃতীয়টা হচ্ছে উষ্ম ব্যঞ্জনধ্বনি, 3 নম্বর প্রবাহী ব্যঞ্জনধ্বনি, উষ্ম ব্যঞ্জনধ্বনি, আচ্ছা, তারপর হচ্ছে আনুন্নাসিক ব্যঞ্জনধ্বনি, তারপর হচ্ছে অযোগবাহু ব্যঞ্জনধ্বনি। কিন্তু আমি নোটসে যেটা দিয়েছি সেটা আরও ডিটেলসে দেওয়া রয়েছে, নোটসটা আরও ডিটেলসে রয়েছে, এগুলোর এই ভাগেরগুলোর মধ্যেও আরও কিছু ভাগ রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। জাস্ট এইখানে যেগুলো রয়েছে সেগুলো আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। স্পর্শ ব্যঞ্জনধ্বনি, স্পর্শ ব্যঞ্জনধ্বনির মধ্যে কি কি রয়েছে? স্পর্শ ব্যঞ্জনধ্বনির মধ্যে ক বর্গের যে ক বর্গের যে ধ্বনিগুলো রয়েছে, যেমন ক, খ, গ, ঘ, ঞ। চ বর্গের মধ্যে চ, ছ, বর্গীয় ঝ, পিঠফালাঙ্গ। ট বর্গের মধ্যে ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন। ত বর্গের মধ্যে ত, থ, দ, ধ, দন্তান্ন। প বর্গের মধ্যে প, ফ, ব, ভ, ম। এই যে 25টি ব্যঞ্জন ধ্বনি রয়েছে, এই 25টি ব্যঞ্জন ধ্বনি কিন্তু স্পর্শ ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে? তাহলে আপনাদের যদি প্রশ্ন আসে, কই ভাই এটা, হ্যাঁ, আপনাদের যদি প্রশ্ন আসে যে স্পর্শ ব্যঞ্জনধ্বনির সংখ্যা কতগুলো, তাহলে কি বলবেন? কতগুলো হবে? কতগুলো হবে? 25টি। কারণ এখানে 5টি বর্গ রয়েছে এবং 5টি বর্গের মধ্যে প্রতিটি বর্গে 5টি করে রয়েছে, তাহলে 5 5 25টি হয়ে গেল স্পর্শ ব্যঞ্জনধ্বনির সংখ্যা। এখন প্রবাহ ব্যঞ্জনধ্বনি, এই প্রবাহ ব্যঞ্জনধ্বনিকে 2 ভাগ ভাগ করা হয়েছে, নৈকট্য অনুসারে 1 নম্বর নৈকট্য অনুসারে, আর 2 নম্বর হচ্ছে তারণজাত অনুসারে। নৈকট্য অনুসারে হচ্ছে অন্তুজ, র, ল, ব, মানে 1 2 3 4 4টি, আর তারণজাত হচ্ছে ঢয়সিন্ড্র 2টি, তাহলে 4 আর 2 6টি। তাহলে যদি প্রশ্ন আসে যে প্রবাহী ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি, উত্তর হবে 6টি। এরপরে হচ্ছে উষ্ম ব্যঞ্জনধ্বনি। উষ্ম ব্যঞ্জনধ্বনি হচ্ছে স যেগুলো উচ্চারিত হচ্ছে স স করে, যেমন তালবের স, মধ্যাহ্ন স, দন্তের স, হ, মানে 1 2 3 4। তাহলে উষ্ম ব্যঞ্জনধ্বনির সংখ্যা কতগুলো? 4টি। এবার হচ্ছে আনুন্নাসিক, যেগুলো নাকের সাহায্য নেয় অনেকটা উচ্চারণ হওয়ার সময়, সেগুলো বলা হচ্ছে আনুন্নাসিক ব্যঞ্জনধ্বনি, যেমন ইয়, পিঠফলাঙ্গ, মধ্যাহ্ন, দন্তান্ন, ম। এগুলো আরও অনেকে ভালো উচ্চারণ করে, যেগুলো বোঝা যায় যে ঠিক নাক দিয়ে উচ্চারিত হচ্ছে। আমি অতটা ভালো পারি না, আমি যতটা পারলাম করলাম। আপনারা কেউ যদি ভালো পারেন তো একটু উচ্চারণ করুন দেখি, যাতে বোঝা যাবে যে ঠিক নাক দিয়ে উচ্চারিত হচ্ছে। আনুনাসিক ব্যঞ্জনধ্বনিগুলো উচ্চারণ করুন একজন। ইয়, আরেকবার প্রথম থেকে। আপনার ভয়েসটা কেটে যাচ্ছে, অন্য কেউ একজন করুন। হ্যালো।
অন্য হ্যাঁ হ্যাঁ আপনি উচ্চারণ করুন দেখি কেমন হচ্ছে উচ্চারণ। হ্যাঁ বেশ। আর কে কে রয়েছেন যুক্ত, দাঁড়ান একবার দেখে নেই আমি আর কে কে যুক্ত রয়েছেন। জয়শ্রী সাহা, আপনি একটু উচ্চারণ করার চেষ্টা করুন দেখি। জয়শ্রী সাহা। হুম। ইয় কোনটা উচ্চারণ করবো? এই আনুনাসিক ব্যঞ্জন ধ্বনিগুলো একটু উচ্চারণ করুন। আচ্ছা, মানে যেগুলো ইয় মানে ইয় মূর্ধ ন দন্ত ন ম, এটা তো? হুম হুম হুম। হ্যাঁ, ওটা স্যার ইয় মূর্ধ ন দন্ত ন না না, ইয়োর ম। পর পিঠফালাঙ্গ না কি আছে, ওটা কিভাবে উচ্চারণ করেন? মানে ওটা স্যার ওটা ইয় বলে, মানে ইয় আর ইয়, ওই যেটা পিঠ পাল্লিঙ্গ বলছে ওটাই তো ইয় উচ্চারণ করে, মানে ওটা ইয় আর আগেরটা উম, যেটা উম বলে সেটা উম বলে স্যার। ও পিঠফালাঙ্গ আমরা ছোট থেকে পড়ে আসছি তো, দিয়ে আমি ওইটাই জানি। সে আমিও পিঠপালিঙ্গ ছোট থেকে পড়েছি, কিন্তু এখন হচ্ছে সঠিক উচ্চারণ গুলো দেখছি তো সেই জন্য ওটা শিখেছি যে ইয় মূর্ধন্য দন্তন্য ম। ও ও প্রথমটা হচ্ছে ও, তারপরটা ইয় নাকি? ইয়, হ্যাঁ, ইয় যেটা আমরা বলতাম সেটা আর এটা ইয়। ও ইয় মূর্ধন্য দন্তন্য ম। হ্যাঁ, বেশ মূর্ধন্য বেশ, থ্যাংক দন্তন্য ইউ ম। থ্যাংক ইউ, ধন্যবাদ। বেশ ঠিক আছে, তাহলে কতগুলো পেলাম আমরা এখানে? 5টি। তাহলে আনুনাসিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কতগুলো হলো? 5টি। এবার অযোগ বাহু। অযোগ বাহু মানে যারা অন্য যে ব্যঞ্জন ধ্বনিগুলো অন্য ব্যঞ্জন ধ্বনিকে সাহায্য করেও না বা সাহায্য নেয়ও না, সেভাবে বিশেষ করে সাহায্য করেই না, তাদেরকে অযোগ বাহু বলছে। যেমন খণ্ডের ত, অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ। এইটা উচ্চারণ না অন্য উচ্চারণ করেন আপনারা? সঠিক উচ্চারণটা বলুন, একজন সঠিক উচ্চারণ বলুন দেখি এগুলোর। বাকিরা বলছেন ঠিক আছে। খণ্ড ত, মানে খণ্ড ত, তটা অর্ধেক করলে খণ্ড ত। আমি মানে ওটাই শিখলাম যে এটা তয়ের অর্ধেক বলে ওটা খণ্ড ত, পুনঃস্কার বিসর্গ চন্দ্রবিন্দু। আচ্ছা খণ্ড ত, আমরা খণ্ডের ত শিখেছি, যাই হোক ওইটা মানে ছোটদেরকে যখন শেখায় ওই টানে উচ্চারণে ওই রকম হয়ে যায়। ওইটা মানে আমারও অনেক সময় লাগছে, আমারও সেই তাড়াহুড়োতে খণ্ডত্বয় বেরিয়ে যায়, হুম, যেহেতু ছোট ছোট কিন্তু শিখেছি। উচ্চারণ সঠিক উচ্চারণ হবে খণ্ডোত্তর নাকি? খণ্ড ত। হ্যাঁ, মানে খণ্ড ত, খণ্ড হ্যাঁ, খণ্ড ত, মানে তয়ের তয়ের অর্ধেক অর্ধেক। বা খণ্ড, তকে যেমন হ্যাঁ হ্যাঁ ভাঙলে হ্যাঁ, যেটা হয় খণ্ড। খণ্ড। বেশ হ্যাঁ, ভেরি খণ্ড গুড। ত। খণ্ড ত, অন্বেষর বিসর্গ আর চন্দ্রবিন্দু চাঁদটা, চন্দ্রবিন্দু চাঁদ যদি বলে তো না অন্য কিছু? না, চাঁদ বলে না স্যার, শুধু চন্দ্রবিন্দু, শুধু চাঁদটা চন্দ্রবিন্দু, বলে না। চাঁদটা বলে না, চাঁদ আকাশে উড়ে গেছে। বেশ ঠিক আছে, হ্যাঁ, শুধু চন্দ্র। ওইটা আমাদের মুখ থেকে বেরিয়ে যায় হুম, সেটা। চন্দ্রবিন্দু, এটা হবে শুধু চন্দ্রবিন্দু। চন্দ্র চন্দ্রবিন্দু। বিন্দু, চন্দ্র মানেই তো চাঁদ নাকি? হ্যাঁ হ্যাঁ, চন্দ্রকে বিন্দু, চন্দ্রবিন্দু। চন্দ্রকে বিন্দুর মতো বলছে তার জন্য চন্দ্রবিন্দু। বেশ ঠিক আছে, কতগুলো হলো? 4টি নাকি টোটাল? সেরিনা ম্যাডাম আবার চলে গেল কেন? সেরিনা ম্যাডাম লেফট করে গেল কেন? ক্লাস ভালো লাগে না নাকি? না কালীঘাটের ময়না বললাম বলে চলে গেল? কে জানে বাপু, কালীঘাটের ময়নার ভক্ত আছে অনেক, এখানে কালীঘাটের ময়না বলা যাবে না পড়াতে পড়াতে, থাকতে পারে। বেশ, তার জন্য দুঃখিত, কালীঘাটে আর ময়না বলবো না। কজন হলো? 4 হলো নাকি? 4। বেশ, তাহলে দেখুন, তাহলে ব্যঞ্জন ধ্বনিগুলোকে আমরা কি অনুসারে ভাগ করলাম? উচ্চারণ রীতি অনুসারে ভাগ করলাম, উচ্চারণ রীতি অনুসারে। তাহলে উচ্চারণ রীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে স্পর্শ ব্যঞ্জন ধ্বনি, প্রবাহী ব্যঞ্জন ধ্বনি, উষ্ম ব্যঞ্জন ধ্বনি, আনুনাসিক ব্যঞ্জন ধ্বনি, অযোগবাহু ব্যঞ্জন ধ্বনি, এই কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে। তার মধ্যে স্পর্শ ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 25টি, প্রবাহী ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 6টি, উষ্ম ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 4টি, আনুনাসিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 5টি, অযোগবাহু ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 4টি। আপনারা মনে রাখবেন কোনটার কটি করে রয়েছে এবং উদাহরণগুলো মনে রাখবেন। যেমন স্পর্শ ব্যঞ্জন বললো, স্পর্শ ব্যঞ্জন ধ্বনির একটি করে উদাহরণ বলুন প্রতিটি বর্গ থেকে। তাহলে আপনি ক বর্গ থেকে ক বলে দিলেন, চ বর্গ থেকে চ, ট বর্গ থেকে চ, মানে ক, চ, ট, ত, প বলে দিলেন, হয়ে গেল।
প্রতিটি বর্গ থেকে একটি করে স্পর্শ ব্যঞ্জনধ্বনির উদাহরণ। এখন যদি বলে প্রবাহী ব্যঞ্জনধ্বনি দুটি উদাহরণ দেন, তাহলে কি বলবেন? একটা র বললেন আর একটা ডয়সিন র বললেন বা ঢয়সিন র বললেন, হয়ে গেল। যদি বললো উষ্ম ব্যঞ্জনধ্বনির দুটি উদাহরণ দেন বা দুটি উষ্ম ব্যঞ্জনধ্বনির নাম বলুন, তাহলে হবে তালবেশ হ অথবা তালবেশ মূর্ধন্য ষ। না, দুটি বললে দুটি বলবেন, চারটি কেন বলবেন? আপনাকে যেমন প্রশ্ন করবে সেরকম বলবেন। আপনাকে দুটি জিজ্ঞেস করছে, আপনি চারটি কেন বলবেন? ওইগুলোই তো খারাপ। এবার আপনার পছন্দ মতো চারটির মধ্যে যে কোনো দুটি বললেন। এবার বললো যে আনুনাসিক ব্যঞ্জনধ্বনির দুটি উদাহরণ দেন বা তিনটি উদাহরণ দেন, তাহলে কি বলবেন? বলুন দেখি আনুনাসিক ব্যঞ্জনধ্বনি। অযোগবাহ ব্যঞ্জনধ্বনি দুটি উদাহরণ দেন, কি বলবেন? হ্যালো এনিওয়ান? বেশ, ঠিক আছে। এরপরে অনেকগুলো স্লাইড আছে, তো এখনো 1 2 3টে স্লাইড আছে, বেশ হয়ে যাবে ঝটপট। এবার দেখুন অন্যান্য গুরুত্বপূর্ণ আরো কিছু ব্যঞ্জনধ্বনি রয়েছে, যার মধ্যে উষ্ম ব্যঞ্জনধ্বনি। উচ্চারণটা এরকম হয়তো, উষ্ম হয়তো, উষ্ম। তালবেশ স, মূর্ধন্য ষ, দন্তেশ স, হ, এই চারটি ব্যঞ্জনধ্বনি ঘর্ষণ বা শীষের মতো শব্দ করে উচ্চারিত হয়। যখন উচ্চারিত হয়, যখন দেখবেন ঘর্ষণ সহযোগে উচ্চারিত হয় এবং শীষ দেওয়ার মতো করে উচ্চারিত হচ্ছে। স, দেখুন তালবেশ স, মূর্ধন্য স, দন্তেশ স, হ, হটা অতটা হচ্ছে না, বাকিগুলো এইভাবে হচ্ছে। তো এগুলো শীষের মতো উচ্চারণ হচ্ছে, তার জন্য এদের নাম হচ্ছে উষ্ম ব্যঞ্জন ধ্বনি। এখন যদি বলা হয় উষ্ম ব্যঞ্জন ধ্বনি দিয়ে তৈরি কতগুলি শব্দ তৈরি করুন বা কতগুলি শব্দের নাম বলুন, তাহলে কি কি বলবেন? এনিওয়ান? শব্দ, এটাই হবে শব্দ, সহজ, শব্দ, সহজ, শান্তি, শান্তা, শক্ত, নাকি? মূর্ধন্য স দিয়ে ষাঁড়, আর কি হবে? মূর্ধন্য স দিয়ে আর বলুন। মূর্ধন্য স দিয়ে কারো মাথায় আসছে? মূর্ধন্য স দিয়ে একটাই তো, হ্যাঁ, ষোড়শ মহাজনপদ। ষোড়শ, হ্যাঁ ষোড়শ, হ্যাঁ সরানন, হ্যাঁ বেশ। দন্তে স দিয়ে অনেক হবে, বলুন দেখি। সহজ, সহজ, সাপ, সাহস। হ দিয়ে, হ দিয়ে হাসি, হাসি, হাঁস, হলুদ। বেশ, ঠিক আছে। এবার আনুন্নাসিক মানে নাক দিয়ে যেগুলো উচ্চারিত হয়, দেখবেন যে কিছু কিছু ব্যঞ্জনধ্বনি রয়েছে যেগুলো নাক দিয়ে উচ্চারণ করার সময় নাক দিয়ে বায়ু নির্গত হয়, শ্বাসবায়ু। যেমন ইয়, ইয়, ও, মধ্যাহ্ন, দন্তান্ন, ম, নাকের সাহায্য লাগছে এবং নাক দিয়ে কিছুটা বায়ু নির্গত হচ্ছে। সম্পূর্ণ না হলেও কিছুটা বায়ু নাক দিয়ে নির্গত হচ্ছে, কিছুটা বায়ু মুখ দিয়ে নির্গত হচ্ছে, কিন্তু নাকের সাহায্য লাগছে। তার জন্য এগুলোকে বলা হচ্ছে আনুনাসিক ব্যঞ্জনধ্বনি। তাহলে আনুনাসিক ব্যঞ্জনধ্বনি আমরা পেয়ে গেলাম 5টি। তো এই আনুনাসিক ব্যঞ্জনধ্বনিগুলো দিয়ে একটি করে শব্দ তৈরি করুন। আপনারা বলুন ঝটপট, ঝটপট বলুন। এই যে আমরা 5টি আনুনাসিক ব্যঞ্জনধ্বনি পেলাম, এই ইয় দিয়ে একটি শব্দ তৈরি করুন। ইয়, ও দিয়ে, মধ্যাহ্ন দিয়ে, দন্তান্ন দিয়ে, ম দিয়ে, নিজের মতো যে যার মতো তৈরি করুন শব্দ। ব্যাং, হ্যাঁ ঠিক আছে। আরেকজন বলুন কেউ। অঙ্গ, সঙ্গ, সঙ্গ হবে না, ভঙ্গ হবে না। জ্ঞান,
পিৎফলনতে ইয়ে ইংয়ে পিৎফলনতে ওটা জ্ঞান বানানটা বলুন দেখি উচ্চারণটা কি হয়? হ্যালো, এটা জ্ঞানটা উচ্চারণ আপনারা কিভাবে করেন? বিটফলময়ে বর্গীজয়ে আকার না বর্গীজয়ে ফলময়ে আকার? ইহতে বর্গীর জয়ই তো হয়। ইহতে বর্গীর জয়ে আকার দন্তন জ্ঞান 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 উচ্চারণ, জ্ঞান বানান করে উচ্চারণ করুন দেখি একজন কেউ শুদ্ধ। জ্ঞানটা আপনার শুদ্ধ উচ্চারণ করুন, শুদ্ধ বানান করে শুদ্ধভাবে উচ্চারণ করুন জ্ঞান, এটি। জ্ঞান বর্গীর জয়ে ইহতে আকার দন্তন জ্ঞান। ঠিক হলো? যেটা পিৎফলন হয় না, না, বর্গীজয়ে পিৎফলন তো হবে না। হ্যাঁ বর্গীর জয়ে ইহতে, বর্গীর জয়ে ইহতেই দেখাচ্ছে। বাকিরা কি বলছেন? বর্গীজয়ে ইহতে হবে না ইহতে বর্গীজয়ে আকার দন্তান্ন হবে? না স্যার, ওটা যদি বর্ণ বিশ্লেষণ করা যায় তাহলে তো বোঝা যাবে। বর্ণ বিশ্লেষণ করুন দেখি একজন কেউ, জ্ঞান এর বর্ণ বিশ্লেষণ করুন দেখি। স্যার ওটা জ্ঞান হবে আপনার বর্গীয় জয় হসন্ত যুক্ত ইহ যুক্ত আ যুক্ত মানে ইহ হসন্ত যুক্ত আ যুক্ত দন্ত ন হসন্ত যুক্ত অ। জ্ঞান বর্ণ বিশ্লেষণ, একটু ওয়েট করুন। হ্যাঁ, বর্গীয় জ হলন্ত যুক্ত ইয় যুক্ত আ যুক্ত দন্তান্ন যুক্ত অ। জ্ঞান শব্দটির বর্ণ বিশ্লেষণ হলো জ প্লাস য় প্লাস আ প্লাস নো প্লাস অ। এখানে যো যুক্ত বর্ণটি বর্গীয় জ জ এবং ইয় ইয় এর সমন্বয়ে গঠিত। শব্দটিতে আকার এবং শেষে ন এর সাথে একটি অধ্বনি যুক্ত থাকে। অধ্বনি, বেশ। বিস্তারিত বিশ্লেষণ: 1. জো সমান জ প্লাস য়। 2. গ্যা সমান জ প্লাস য় প্লাস আ এবং 3. ন সমান নো প্লাস অ। অতএব জ্ঞান সমান জ প্লাস য় প্লাস আ প্লাস নো প্লাস অ। উচ্চারণ অনুযায়ী আধুনিক জ্ঞান জ্ঞান সমান গ প্লাস জ প্লাস অ্যা প্লাস ন প্লাস অ। তবে বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে জো কে জ প্লাস য় হিসেবেই লেখা হয়। ওকে, এক মিনিট। জ্ঞান উচ্চারণ, একটু ওয়েট করুন, আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, দাঁড়ান। চয় আকার র উচ্চারণ ভালোভাবে শুনবেন একটু, হ্যাঁ, উচ্চারণটা কি বলছে। জ্ঞান শব্দের সঠিক উচ্চারণ হলো জ্ঞান জ্ঞান। শব্দের শুরুতে জো জ প্লাস য় থাকলে সাধারণত তার উচ্চারণ গ্যা বা গ্যা এর মতো হয়। জো বর্ণটির সাথে আকার থাকায় উচ্চারণটি অনেকটা জ্ঞান নেজেলি মডুলেটেড জ্ঞান এর মতো শোনায়। উচ্চারণের বিবরণ: 1. বানান জ্ঞান। 2. উচ্চারণ জ্ঞান জ্ঞান এবং 3. বিশ্লেষণ জ এবং ইয় এর মিলিত রূপ জো এখানে জ্ঞা এর মতো কাজ করে।
বেশ, ঠিক আছে, বুঝতে পারলেন? উদাহরণ বুঝতে পারলেন? স্যার তাহলে বর্গীয়টা আগে হবে? হ্যাঁ হ্যাঁ, জ্ঞ। বর্গীয়টা আগে হবে, জ্ঞান উচ্চারণটা হচ্ছে জ্ঞান, বর্গীয়টা আগে, তারপর ওই ইয়টা আসছে, তারপর আসছে জ্ঞান। বেশ, ঠিক আছে। কনফিউশন হলে আমরা এইভাবে দেখে নেবো একটা গুগলে সার্চ করে। এটা তো আমাদের ওপেন, ধরুন আমাদের ধরুন প্র্যাকটিস ক্লাস বলতে পারেন, বা এমনি থিওরি ক্লাস, প্র্যাকটিস ক্লাস, আর এটা লাইভ ক্লাস হলেও এটা আমাদের নিজেদের মতো করে আমরা শিখি বা পড়ি। তো এইগুলো কোনো ব্যাপার নয় যে কোনো একটা জিনিস দেখতে হলো বা জানলাম না বা ভুলে গেলাম, যা জিনিসটা জানা নাই, নিঃসংকোচে সেটা বলবেন, আপনারাও আলোচনা করবেন, আমরা আলোচনা করব। যতটা ক্লোজ আসা যায় ততটা ভালো, আর যতটা মানে লুকিয়ে ছিপিয়ে জানি না জিনিসটা অ্যাভয়েড করে গেলাম, এই জিনিসটা ঠিক নয়, তাহলে আমরা শিখতে পারবো না বা ক্লিয়ার হবে না। আমরা এইভাবেই শিখবো, আমরা যেগুলো জানি না সেগুলো এইভাবে জেনে জেনেই শিখবো। যেগুলো প্রয়োজন হবে সেগুলো সাহায্য নিতে হয়, নেবো। যতদিন বাঁচি, স্বামী বিবেকানন্দ বলেছে, ততদিন শিখি, কোনো অসুবিধা নাই। নেক্সট, নদী, দন্তান্ন দিয়ে বলুন আর দুটি। নূপুর। নতুন, বেশ, আর নয়ন। নয়ন, ভেরি গুড, আর নাক। নাক। বেশ, হয়ে গেল। এবার আমরা আসবো অযোগ বাহ ব্যঞ্জন ধ্বনি। যেমন খণ্ডত, অন্বেষর, বিসর্গ আর চন্দ্রবিন্দু, এটা হচ্ছে সঠিক উচ্চারণ। স্বাধীনভাবে উচ্চারিত হয় না, অন্য বর্ণের সাথে যুক্ত থাকে, অর্থাৎ অ নে খণ্ড ত এইভাবে যুক্ত থাকে। অ অন্বেষর, অ বিসর্গ, অ চন্দ্রবিন্দু, মানে এগুলোর আগেই অ থাকে, অন্যগুলোর পরে যেমন অ সাহায্যে উচ্চারিত হয়, যেমন যেমন ক, এই ক কে উচ্চারণ করতে গেলে কি করতে হচ্ছে, ক হলন্ত যুক্ত অ, এরম ভাবে করছে তো, কিন্তু এগুলোর ব্যাপার হচ্ছে এগুলো আগেই অটা যুক্ত হয়ে যাচ্ছে, তবে উচ্চারিত হতে পারছে এরা, এগুলো উচ্চারণ করতে গেলে এদের আগেই অ যুক্ত হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? বোঝা গেল? যেমন ক উচ্চারণ করতে গেলে কর পরে অকে আনতে হচ্ছে, কিন্তু এই যে খণ্ড ত, অন্বস্বর, বিসর্গ, চন্দ্র বিন্দু, এগুলো উচ্চারণ হওয়ার সময় এরা অ এই স্বরধ্বনির সাহায্য নিচ্ছে, কিন্তু অটা আগে আসছে, এটাই হচ্ছে বিষয়। আর এগুলো হচ্ছে অযোগবাহ ব্যঞ্জন ধ্বনির কতগুলি উদাহরণ। তাহলে যদি প্রশ্ন আসে যে, এটা প্রশ্ন আসে, এটা বেশিরভাগই প্রশ্ন আসে যে অযোগবাহ ব্যঞ্জন ধ্বনিটি কোনটি অযোগবাহ ব্যঞ্জন ধ্বনি, নিচেরগুলোর মধ্যে অনেকগুলো অপশন থাকবে, তারপরে আপনারা দেখবেন যে এই চারটির মধ্যে যে কোনো একটি যেটাতে থাকবে, বা দুটি বা তিনটি যেটাতে থাকবে, বা চারটি যদি দেওয়া যায় তো চারটি যদি থাকে তো সেটাকে আপনাদের অপশন চুজ করতে হবে। যেমন খণ্ডত, অন্বস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এই চারটিকে বলা হচ্ছে অযোগবাহ ব্যঞ্জন ধ্বনি। এখন এই সংজ্ঞাগুলো নিয়ে আমরা একদিন আলোচনা করব। কোনগুলো? যেমন এইখান থেকে আমরা এই স্লাইডে যে স্পর্শ ব্যঞ্জনধ্বনি কাকে বলে, প্রবাহী ব্যঞ্জনধ্বনি কাকে বলে, উষ্ম ব্যঞ্জনধ্বনি কাকে বলে, আনুন্নাসিক ব্যঞ্জনধ্বনি কাকে বলে, অযোগবাহ ব্যঞ্জনধ্বনি কাকে বলে, কেন নামকরণ হচ্ছে অযোগবাহ ব্যঞ্জনধ্বনি, হ্যাঁ, তো এগুলো নিয়ে আমরা এই সংজ্ঞাগুলো নিয়ে একদিন আলোচনা করব। সংজ্ঞার নোটস আমি তৈরি করব ভালোভাবে, দিয়ে সেগুলোকে আপনাদেরকে আমি একটু বোঝাবো যে নামকরণ কেন হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা। আজকে আর হবে না, আজকে জাস্ট সামারাইজ করে দিচ্ছি, এটা মোটামুটি ওভারঅল একটা কনসেপ্ট দিচ্ছি, তারপর তখন প্রত্যেকটা ধরে ধরে তার সংজ্ঞা এবং তার উদাহরণ তো থাকবেই, আজকে যেমন উদাহরণ আছে সেভাবে দিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। তো এই স্লাইডটা আশা করি হয়ে গেল যে উষ্ম ব্যঞ্জনধ্বনি যেমন স, মধ্যাহ্ন স, দন্ত স, হ, আনুন্নাসিক ব্যঞ্জনধ্বনি যেমন ইয়, 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 উঁ, মধ্যাহ্ন দন্তান্ন ম, অযোগবাহ ব্যঞ্জনধ্বনি যেমন খণ্ড ত, অন্বেষর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। ঠিক আছে, এটা নিয়ে এই স্লাইডের মধ্যে যেটাকে পড়ানো হলো তাতে আপনাদের কি কোনো সমস্যা আছে? না স্যার। বেশ, তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি, নেক্সট স্লাইডে। আচ্ছা, ঘোষ এবং অঘোষ, ভেরি গুড। আচ্ছা, ঘোষ মানে কি বলুন তো দেখি একজন, ঘোষ মানে কি বুঝে সাধারণত? ঘোষ ধ্বনি, ঘোষ বলতে আমরা কি বুঝবো?
ঘোষ মানে হচ্ছে ঘর্ষণ হবে যেখানে, এবং গম্ভীর্যপূর্ণ আওয়াজ হবে, গাম্ভীর্যপূর্ণ আওয়াজ হবে। তাহলে যে ধ্বনিগুলি উচ্চারণ করতে গেলে গাম্ভীর্যপূর্ণ আওয়াজ হয় ঘর্ষণ হওয়ার ফলে, সেগুলো হচ্ছে ঘোষ ব্যঞ্জন ধ্বনি। আর যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গেলে গাম্ভীর্যপূর্ণ আওয়াজ হয় না, ততটা গাম্ভীর্যপূর্ণ আওয়াজ হয় না, বা আমরা বলতে পারি গাম্ভীর্যপূর্ণ আওয়াজ হয়ই না। এবার যেহেতু গাম্ভীর্যপূর্ণ আওয়াজ হয় না, তার জন্য আমরা বলবো অঘোষ, মানে ঘোষ বা নাদ বা গাম্ভীর্যের সৃষ্টি হচ্ছে না। এবার আপনাদেরকে খুঁজে বার করতে হবে যে কোনগুলো ঘোষ ব্যঞ্জন ধ্বনি আর কোনগুলো অঘোষ ব্যঞ্জন ধ্বনি। দেখুন, ঘোষ ব্যঞ্জন ধ্বনি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গাহ, গাহ, বর্গীয, ডয়সিন্ড্রা, দহ, বহ, তারপরে ঘ, ঝ, ঢ, ধ, ভ, বা এইভাবে যদি পড়ি গা, ঘা, বর্গীয, ঝ, ড, ঢ, দ, ধ, ব, ভ, এগুলো দেখুন উচ্চারণ করতে গেলে কিন্তু একটা গাম্ভীর্যপূর্ণ আওয়াজ হচ্ছে। তার জন্য এগুলো অবশ্যই কি হবে, এগুলো হচ্ছে ঘোষ, এগুলো হচ্ছে ঘোষ ব্যঞ্জন ধ্বনি, ঘোষ ব্যঞ্জন ধ্বনি। তাহলে বলুন, ঘোষ ব্যঞ্জন ধ্বনি আমরা কি কি পেলাম? গ, ঘ, বর্গীয় চ, ঝ, ড, ঢ, দ, ধ, ব, ভ, অর্থাৎ এগুলো হচ্ছে ঘোষ। প্রতিটি বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ হ্যাঁ, বেশ, ভেরি গুড। তাহলে এবার ডান দিকে চলে আসুন, দেখুন এখানে বর্গ রয়েছে, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। তাহলে প্রতিটি বর্গের এটা হচ্ছে ধরুন, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। তাহলে প্রতিটি বর্গ মানে ক বর্গের তৃতীয় এবং চতুর্থ, ছ বর্গেরও তাই তৃতীয় চতুর্থ, মানে প্রতিটি বর্গের তৃতীয় এবং চতুর্থ মানে ভাগের যে ধ্বনিগুলি রয়েছে সেই ধ্বনিগুলো হচ্ছে ঘোষ ব্যঞ্জন ধ্বনি। তাহলে ঘোষ ব্যঞ্জন ধ্বনি কি হবে? প্রতিটি বর্গের তৃতীয় এবং চতুর্থ, তৃতীয় এবং চতুর্থ ধ্বনিগুলি হচ্ছে, প্রতিটি বর্গের তৃতীয় এবং চতুর্থ ধ্বনিগুলি হচ্ছে ঘোষ ব্যঞ্জন ধ্বনি। তাহলে প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয় এগুলো কি হবে? এই যে প্রথম আর এই দ্বিতীয় পড়ে থাকলো, কি হবে? অঘোষ হবে। ভেরি গুড। এবার অঘোষ হবে সেটা তো আমাদের একটু যাচাই করতে হবে, আমি জাস্ট লিখছি অঘোষ, অঘোষ ব্যঞ্জন ধ্বনি। এবার এই অঘোষ ব্যঞ্জন ধ্বনি দেখুন, ক, খ, কোনো ধরনের ঘর্ষণ হচ্ছে না সেইভাবে, বা সেইভাবে গাম্ভীর্যপূর্ণ আওয়াজ হচ্ছে না। ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, কোনো গাম্ভীর্যপূর্ণ কি আওয়াজ হচ্ছে? হচ্ছে না। তার জন্য এরা হচ্ছে অঘোষ ব্যঞ্জন ধ্বনি। কিন্তু প্রতিটি বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করছি, যেমন গ, ঘ, দেখুন গাম্ভীর্যপূর্ণ আওয়াজ হচ্ছে, তার জন্য এগুলো হচ্ছে ঘোষ ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা জেনে গেলাম যে অঘোষ ব্যঞ্জন ধ্বনি কি বা কাকে বলে বা কোনগুলি, এবং ঘোষ ব্যঞ্জন ধ্বনি কি বা কাকে বলে বা কোনগুলি। এখন প্রশ্ন হচ্ছে, কতগুলি অঘোষ ব্যঞ্জন ধ্বনি রয়েছে? কেউ একজন বলুন দেখি, গুণে বলুন দেখি কতগুলো হচ্ছে? অঘোষ ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি?
10টি। এগুলো মনে রাখতে হবে, প্রশ্ন আসবে, এইভাবে খুঁটিয়ে প্রশ্ন আসবে যে অঘোষ ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 10টি, 5টি, 7টি, 8টি। এবার পরীক্ষা হলে আপনি তাড়াতাড়ি করে মনে করতে পারবেন না বা গুনতে ভুল করে দেবেন। অনেকেই পারবেন, তো যাদের প্র্যাকটিস ভালো আছে তারা পারবেন। এবার আরেকটি প্রশ্ন যদি আসে যে বাংলা বর্ণমালায় কতগুলি ঘোষ ব্যঞ্জন ধ্বনি রয়েছে? বলুন দেখি। ঘোষ ব্যঞ্জন 10টি ধ্বনি, রয়েছে। হ্যাঁ এটাও 10টি, 10টি। তাহলে 10 10 20টি হলো। হ্যাঁ স্যার, কিন্তু ওই যে নাসিক্য ধ্বনিগুলো রয়েছে ওগুলোও ঘোষ বর্ণ অনেক সময় ধরা হয়। হুম হ্যাঁ স্যার, হুম ওইটাই। হুম মানে ওই ঘোষ নাসিক্য বর্ণ যেগুলো 5টি রয়েছে ওইগুলোকেও ঘোষ ধ্বনি ধরা হয়ে থাকে। ধরা হয়ে থাকে। তাহলে এখানে আমরা যদি 10টি পাই তাহলে প্লাস করলাম। এবার নাসিক্য বর্ণ যেগুলো রয়েছে, যেমন কি কি রয়েছে? ইয় রয়েছে, ও, ইয়, মূর্ধন্য, ও, দন্তন্য, ইয়, হ্যাঁ দন্তান্ন, মূর্ধান্য আর ম, নাকি? তাহলে কটা হলো? 1 2 3 4 5টি হলো। তাহলে 10 আর 5 টোটাল 15। 15। তাহলে এই 15টি হচ্ছে আমাদের ঘোষ ব্যঞ্জন ধ্বনি। কিন্তু এই যে এগুলোর আবার আরেকটা নাম আছে, আরেকটা ভাগে এদেরকে ফেলা হয়। ইয়, ও, ইয়, দন্তান্ন, মধ্যাহ্ন, ম, এদেরকে আবার নাসিক্য ব্যঞ্জন ধ্বনি বলা হয়। এদের একটা নাম আছে, এদের নাম হচ্ছে কি? নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। জানেন আপনারা, তা আমি আবার বলে দিলাম, আপনারাই বললেন আগে। নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। তাহলে নাসিক্য, যদি প্রশ্ন আসে যে নাসিক্য ব্যঞ্জন ধ্বনিগুলো কি ঘোষ ব্যঞ্জন ধ্বনির মধ্যে পড়ে না অঘোষ ব্যঞ্জন ধ্বনির মধ্যে পড়ে? উত্তর হবে কি? উত্তর হবে ঘোষ ব্যঞ্জন ধ্বনির মধ্যে। ঘোষ ব্যঞ্জন ধ্বনির মধ্যে পড়ে। তাহলে টোটাল ঘোষ ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 15টি আর অঘোষ ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 10টি। নিচে দেখুন মনে রাখো বলে রয়েছে যে প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ, আচ্ছা অল্প প্রাণ মহাপ্রাণ ওটা পরে আসছি। প্রথম এবং দ্বিতীয় হচ্ছে অঘোষ এবং তৃতীয় আর চতুর্থ হচ্ছে ঘোষ। তাহলে অঘোষ আর ঘোষটা আমরা জানলাম, অঘোষ আর ঘোষ। এই অল্প প্রাণ মহাপ্রাণটা আমরা কেটে দিলাম, এটা একসঙ্গে পড়বো না, গুলিয়ে যাবে, তার জন্য এটা পরের দিনে পড়বো আমরা। জাস্ট আমরা আজকে ঘোষ আর অঘোষটা জেনে নিলাম। আপনারা অনেকেই জানেন, বলতে পারবেন না এখন, কিন্তু আমি এটা আজকে পড়ছি না, এটা নেক্সট ডে আলোচনা করব। এটা বের করা যাবে। এটা যেমন ধরুন, না বলেই দেবো, আলোচনা করে দেবো অল্প প্রাণ মহাপ্রাণটা। হ্যালো, স্যার করে দিন, বেশ। করে দিন। তাহলে আপনাদের যদি মনে হচ্ছে তাহলে অল্প প্রাণ আর মহাপ্রাণটা দেখুন। অল্প প্রাণ আর মহাপ্রাণটা হচ্ছে যেমন ক, প্রথমটা দেখুন, দাঁড়ান এগুলো একটু আমি ইরেজ করে নেই, তাহলে সুবিধা, অনেক কিছু লেখা হয়ে গেছে, একটু ইরেজ করে নেই, ক্লিন করে নেই, এটা একটু জাস্ট ওয়েট করুন। বেশ, স্যার একটা কথা বলছিলাম। হ্যাঁ কথা বলুন। আমরা তো স্যার ওটাই জানতাম যে বর্গের তৃতীয় আর চতুর্থ বর্ণ হচ্ছে ঘোষ, কিন্তু ওই ওগুলো জানতাম না। ওগুলো জানতেন না, কিন্তু ওগুলোকেও ঘোষ হিসাবে ধরা হচ্ছে, ওগুলোকেও ঘোষ ধ্বনি ধরা হয়। ইয়, ইয়, ও, ইয়, দন্তান্ন, মধ্যাহ্ন, ম, এই 5টি যেটা নাসিক্য বর্ণ বা নাসিক্য ধ্বনি বলা হচ্ছে, এই নাসিক্য ধ্বনিগুলোকেও কিন্তু ঘোষ ধ্বনির মধ্যে ধরা হচ্ছে বা ধরা হয়, কোনো কোনো ব্যাকরণ বইয়ে রয়েছে। আমি এটা আর ওই স্পর্শ ব্যঞ্জনের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই তিনটেকেই মানে ঘোষ ধ্বনি ধরা হয়। এটা ওই আমি ওই 9-এর অমল পাল বইটাতেও দেখেছি। হুম স্যার ওই যেটা আছে এবার আমার কাছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ঠিক আর আছে, যে বামনদেব চক্রবর্তী রয়েছে ওনার বইও রয়েছে। বেশ, তাহলে তো কোনো ব্যাপার নাই। তাহলে ওই ম্যাডাম যারা আপনাদের কাছে বই দুটো রয়েছে একটু ছবি তুলে গ্রুপে দেবেন, হ্যাঁ।
অবশ্যই এটা অবশ্যই দেবেন। হ্যাঁ, বামনদেব চক্রবর্তীর বইটা যেটা রয়েছে সেটাই, আর ওই অমল পলের বইটা যেটা রয়েছে, দুটোই রেফারেন্স দেবেন একটু। হ্যাঁ, আমিও দেখবো, একটু দেবেন, অবশ্যই দেবেন, এটা অনুরোধ থাকলো আপনার। আর আমার কাছে কিছু ব্যাকরণ আছে, আমি পরে দেখে নেবো, কিন্তু ওটা আপনারা দেবেন। এখন দেখুন, এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ। খুবই সহজ। অল্প প্রাণ, প্রাণ মানে আমরা জানি প্রাণবায়ুর সাহায্যে তো আমরা বেঁচে থাকি। আমরা যে প্রশ্বাসটা নিচ্ছি, নাক দিয়ে যখন বাতাস টানছি সেটাকে বলছে প্রশ্বাস, আর যখন বাতাসটা ছেড়ে দিচ্ছি তখন সেটা হচ্ছে নিঃশ্বাস। এই যে প্রশ্বাস নিচ্ছি, প্রশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে প্রাণবায়ু কিন্তু আমাদের শরীরে প্রবেশ করছে বলে আমরা কিন্তু বেঁচে থাকছি, বা আমাদের শারীরিক যে কাজকর্ম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, জীব কলাকোষ সতেজ থাকছে, রক্ত সঞ্চালন হচ্ছে, রক্তের মধ্যে দূষিত পদার্থগুলো বয়ে নিয়ে যাচ্ছে, এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, অন্যান্য রেচন পদার্থ তৈরি হচ্ছে, শরীর থেকে সেগুলো নির্গত হচ্ছে। তাহলে সব, এবং হৃৎপিণ্ড পরিচালিত হচ্ছে। মানে সব কিছুর মূলে যদি বলতে হয় তাহলে বলতে হবে প্রাণবায়ু হচ্ছে শেষ কথা। এবার প্রাণবায়ুকে বিভিন্ন শাস্ত্রে কেউ প্রাণকে আত্মা বলেছেন, কোনো কোনো শাস্ত্রে, কোনো কোনো শাস্ত্রে প্রাণী ভগবান এটাই বলা হয়েছে, অনেক ব্যাখ্যা রয়েছে। তো ব্যাপার হচ্ছে প্রাণী এক কথায় জীবন। প্রাণ মানে প্রাণবায়ু কথা বলছি, এই প্রাণবায়ু হচ্ছে আমাদের জীবন। তো এই যে প্রাণবায়ু যারা অল্প খরচ করে, অনেক যোগী রয়েছে জানেন তো, যোগী তারা যতটা নিঃশ্বাস নেয়, মানে যতটা প্রশ্বাস নেয়, প্রশ্বাস নিতে গিয়ে যতটা বায়ু তারা ভিতরে গ্রহণ করে, যখন বাতাসটা ছাড়ে মানে নিঃশ্বাস নেয়, তখনও কিন্তু তারা ততটাই বায়ু খরচ করে, মানে তাদের ব্যালেন্স থাকে। মানে তারা প্রাণবায়ু যতটা ভিতরে নেবে ততটাই প্রাণবায়ু তারা ছাড়বে। তার ফলে তারা কিন্তু বৃদ্ধ হয় না বা বৃদ্ধা হয় না, এরকম কন্ট্রোল তাদের মধ্যে রয়েছে। কিন্তু সাধারণ প্রাণী বা সাধারণ মানুষ কি করে, আমরা প্রাণবায়ু যতটা নিয়ে নেই তার থেকে প্রাণবায়ু ছাড়ি বেশি, তার জন্য আমরা দিন দিন বুড়িয়ে যাচ্ছি বা আমাদের বয়স হয়ে যাচ্ছে, আমরা বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যাচ্ছি। কিন্তু যারা যোগী, যারা যোগ সাধনা করে, তারা কিন্তু একদম ব্যালেন্স করে প্রাণবায়ু তারা যতটা নেয় ততটাই প্রাণবায়ু ছাড়ে, এমনকি প্রাণবায়ু ছাড়ার পরিমাণটাও তারা কমিয়ে আনতে পারে। তার ফলে তারা বহুদিন ইয়ং থাকে এবং বহু বছর বাঁচে, 150 বছর, 200 বছর, 300 বছর বাঁচে এই যৌগিক প্রাণায়ামের সাহায্যে। তো এসব কিছু প্রাণবায়ুর খেলা। তাহলে প্রাণবায়ু আমাদের কিন্তু কথা বলতে গেলেই প্রাণবায়ুর খরচ হচ্ছে। তাহলে যে শব্দগুলো বা যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে প্রাণবায়ু অল্প খরচ হচ্ছে, সেই ধ্বনিগুলোকে বলা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, বা বর্ণ বলতে গেলে আমরা বলবো অল্প প্রাণ বর্ণ। আর যে ধ্বনিগুলি উচ্চারণ করতে গিয়ে আমাদের প্রাণবায়ু বেশি পরিমাণে খরচ হচ্ছে বা বেশি প্রাণবায়ুর প্রয়োজন হচ্ছে, সেগুলোকে আমরা বলবো মহাপ্রাণ ধ্বনি। মহা মানে অনেক, বেশি, বৃহৎ। তাহলে মহাপ্রাণ ধ্বনিতে কি হয়, অনেক বেশি আমাদের শ্বাসবায়ু খরচ হয় বা অনেক বেশি শ্বাস টানতে হয়, ভিতর থেকে বাতাসটাকে নিতে হয়, তার জন্য সেগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। এবার অল্প প্রাণ ধ্বনি কোনগুলো, মহাপ্রাণ ধ্বনি কোনগুলো, আমরা উচ্চারণ করলেই বুঝতে পারবো যে আমাদের কোনটাতে কম প্রাণবায়ু লাগছে আর কোনটাতে বেশি প্রাণবায়ু লাগছে। তো যে ধ্বনিগুলো উচ্চারণ করতে আমাদের প্রাণবায়ু কম লাগবে সেগুলো হবে অল্প প্রাণ ধ্বনি, আর যে ধ্বনিগুলি উচ্চারণ করতে গেলে আমাদের প্রাণবায়ু বেশি লাগবে সেগুলো হবে মহাপ্রাণ ধ্বনি। এবার দেখুন আপনাদের বলি, ক ক ক আমাদের কতটা প্রাণবায়ু লাগলো, ক। তার তুলনায় আমরা যদি উচ্চারণ করি খ, কতটা বেশি প্রাণবায়ু লাগছে, অনেকটা বেশি লাগছে। তারপর ধরুন আবার গ, কতটা প্রাণবায়ু লাগলো, ঘ, অনেকটা বেশি প্রাণবায়ু লাগছে। বেশি লাগলে এরকম দীর্ঘ দাগ দেবো। তাহলে ক অল্প প্রাণবায়ু লাগছে, খ দীর্ঘ প্রাণবায়ু লাগছে, গ অল্প প্রাণবায়ু লাগছে, ঘ দীর্ঘ প্রাণবায়ু লাগছে। আবার এদিকে চলে আসুন, চ অল্প প্রাণবায়ু লাগছে,
ছ দীর্ঘ প্রাণবায়ু লাগছে। বর্গীর জ অল্প প্রাণবায়ু লাগছে। ঝ বেশি প্রাণবায়ু লাগছে। ট অল্প প্রাণবায়ু লাগছে। ঠ অনেকটা বেশি প্রাণবায়ু লাগছে। ড অল্প প্রাণবায়ু লাগছে। ঢ বেশি প্রাণবায়ু লাগছে। ত অল্প প্রাণবায়ু লাগছে। থ প্রাণবায়ু বেশি লাগছে। দ অল্প প্রাণবায়ু লাগছে। ধ প্রাণবায়ু অনেক বেশি লাগছে। প অল্প প্রাণবায়ু লাগছে। ফ প্রাণবায়ু বেশি লাগছে। ব অল্প প্রাণবায়ু লাগছে। ভ প্রাণবায়ু বেশি লাগছে। তাহলে এগুলো প্রাণবায়ু বেশি লেগেছে, এগুলোর প্রাণবায়ু বেশি লেগেছে। তাহলে এই যে খ, ছ, ঠ, থ, ফ, ঘ, ঝ, ঢ, ধ, ভ এগুলো কিন্তু প্রাণবায়ু বেশি লেগেছে, তার জন্য এগুলো হবে মহাপ্রাণ ধ্বনি। এগুলো হবে মহাপ্রাণ ধ্বনি। বাকি যেগুলো থাকলো যেমন ক, চ, ট, ত, প আর এদিকে গ, বর্গীয় জ, ড, দ, ব এগুলো প্রাণবায়ু কম লেগেছে, তার জন্য এগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। এগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। এই যে অল্প প্রাণ ধ্বনি। তাহলে এখান থেকে আমরা বুঝিয়ে গেলাম যে অল্প প্রাণ ধ্বনি তাহলে কি কি? ক, চ, ট, ত, প, গ, বর্গীয় জ, ড, দ, ব এগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। কতগুলো হচ্ছে? এদিকে 1 2 3 4 5 আর এদিকে 5, টোটাল 10টি মহাপ্রাণ। এদিকে 5টি, 1 2 3 4 5, এদিকে 5টি। তাহলে মহাপ্রাণ হচ্ছে কতগুলো হচ্ছে মহাপ্রাণ? 10টি। তাহলে 10টি হচ্ছে অল্প প্রাণ ধ্বনি আর 10টি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। এবার প্রতিটি বর্গের প্রথম আর তৃতীয়, প্রতিটি বর্গে প্রথম এবং তৃতীয় যে ধ্বনিগুলো রয়েছে সেগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, এবং দ্বিতীয় আর চতুর্থ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তাই তো এখানে বলা হচ্ছে, দেখুন প্রতিটি বর্গে প্রথম এবং তৃতীয় হচ্ছে অল্প প্রাণ ধ্বনি আর দ্বিতীয় ও চতুর্থ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। ঠিক আছে? কারো কোনো সমস্যা? বুঝতে পারলেন? বেশ। আর একটা স্লাইড আছে জাস্ট, আর 5-7 মিনিট লাগবে, একটু ওয়েট করুন, তারপর ক্লাস শেষ হবে। এগুলো মনে রাখার কোনো মানে মনে রাখার একটা উপায় আছে মনে রাখার, খুব দারুণ একটা উপায় আছে মনে রাখার, যেটা সারা জীবন মনে রাখবে যদি সারা জীবন ওই উপায়টা অবলম্বন করে রাখতে পারেন। সেটা হচ্ছে খাতায় লিখে নিয়মিত প্র্যাকটিস। বাস, আপনি যত খাতায় লিখে নিয়মিত প্র্যাকটিস করবেন, একদম যেমন তীর গেঁথে যায় বুকের মধ্যে, সেরকম আপনার মেমোরির মধ্যে গেঁথে যাবে, স্বপ্নেও ভুল করবেন না। আর যখনই প্র্যাকটিস ছেড়ে দেবেন খাতায় লিখে, তখন সব গায়েব মেমোরি থেকে। তো এগুলো মনে রাখার একটাই উপায়, বারবার খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, বাস, আর কিচ্ছু নাই। ড্রিলিং যেটাকে বলছে। নেক্সট স্লাইড, লাস্ট স্লাইড আমাদের। ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদ, এটা সারাংশ একটা করে দিয়েছে, যে স্পর্শ ধ্বনি নৈকট্য অনুসারে, স্পর্শজনিত কারণে হয়, নৈকট্য অনুসারে হয়, তারুণজারিত কারণে হয়, উষ্মজনিত কারণে হয়, আনুন্নাসিক হয় এবং অযুগবাহ হয়। অযুগবাহ যে 4টে সেগুলোর নাম দেওয়া আছে। আনুন্নাসিক নাক দিয়ে হয়, যেমন এই 3টের নাম দেওয়া আছে। তারুণজাত মানে জিহ্বার তারুণের সাহায্যে হয়, রয়সিন্ড্রড এবং তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে জীবকে, তার জন্য এটা হচ্ছে তারুণজাত। উষ্ম মানে শীষের মতো হচ্ছে, যেমন তালবেশ, মধ্যাহ্নস্য, দন্তেস্য, উষ্ম। মসৃণ প্রবাহ, যেমন জ অন্তু জ র ল ব, মসৃণ ভাবে হচ্ছে, তার জন্য মসৃণ প্রবাহ বা একটা নৈকট্য বলতে পারি। স্পর্শ, স্পর্শ স্পর্শর উদাহরণ কোনগুলো পেলাম আমরা? একটু কোন স্লাইডে পেলাম দেখুন দেখি। স্পর্শ 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 মানে এইগুলো ক বর্গের যেগুলো আছে, ক, চ, ট, ত, প, এই বর্গের মোট 25টি
মানে যে ধ্বনি হচ্ছে স্পর্শ ধ্বনি, স্পর্শ ব্যঞ্জন মানে ধ্বনি। ক থেকে ম পর্যন্ত যে 25টি রয়েছে ওগুলোকে স্পর্শ ব্যঞ্জন হুম, বলে। স্পর্শ ব্যঞ্জন ধ্বনি বলে। বেশ, ঠিক আছে। এখন প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, এই বই দুটো আমার নিতে পারেন, খুব গুরুত্বপূর্ণ বই। একটা হচ্ছে ইন্টারভিউ বুস্টার ভলিউম 1 প্রিন্টেড বই, আর্ট অফ টিচিং ডেমো টিচিংয়ের জন্য এটাও প্রিন্টেড বই। এই দুটো বইয়ের মূল্য হচ্ছে 200-400 টাকা। আর এটার ভলিউম 2 রয়েছে পিডিএফ, সেটার 100 টাকা, 500 টাকা। আর মক ইন্টারভিউ, মক ডেমো সব নিয়ে ওই ধরুন 700-800 টাকা হয়, যেখানে এখন মাত্র 550 টাকায় দেওয়া হচ্ছে ফুল প্যাকেজ প্রাইমারি ইন্টারভিউয়ের। যারা মক ডেমো, মক ইন্টারভিউ দিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট নম্বর 8597354342। আর আপার প্রাইমারি টেট এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তারা আপার প্রাইমারি প্রতিটি সাবজেক্ট, যেমন চাইল্ড সাইকোলজি, বাংলা, বাংলা ব্যাকরণ, বাংলা পেডাগজি, ইংলিশ গ্রামার, ইংলিশ পেডাগজি, সোশ্যাল স্টাডিজের প্রতিটি সাবজেক্ট, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স সহ যা কিছু রয়েছে 60 নম্বরের পুরোটাই পড়ানো হবে। আমরা দুজন শিক্ষক রয়েছি, পুরো সিলেবাস কভার করব, একদম 150 নম্বরের সিলেবাস আর্টসের আপার প্রাইমারি। প্রয়োজন হলে আরেকজন স্যারকে আমরা নিয়ে আসবো, এবং আমরা টার্গেট নিয়েছি 4 থেকে 5 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করে, প্র্যাকটিস করে একদম রেডি করে দেবো আপনাদেরকে, ফুল রেডি। 4 মাস টার্গেট নিয়েছি, 4 মাসের মধ্যে। এবার যদি লাগে আরেক মাস, তখন পরে দেখা যাবে এক্সট্রা প্র্যাকটিসের জন্য, তখন সেটা আর আলাদা করে ফিস নেব না, সেটাই ভাবছি। 4 মাসের জন্য আপনাদের কোর্স, এটা ধরে রাখুন। তো আপনারা ভর্তি হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা ভর্তি হননি এখনও, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। এডুকেট অ্যাপটি, এই যে এডুকেট অ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, এই এডুকেট অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, অথবা আমি লিঙ্ক দিয়ে দেবো, ইনস্টল করে নিয়ে একটা ক্লাসরুম আইডি দিয়ে দেবো, সেটা দিয়ে ক্লাসরুমে জয়েন করে যাবেন। এই অ্যাপে আপাতত ক্লাস করুন। তারপর স্মার্ট ইংলিশ, ফার্স্ট ইংলিশের ব্র্যান্ডেড অ্যাপ আমি তৈরি করতে দিয়েছি ওয়েব ডেভেলপারকে, ওটা তৈরি করে দেবে, মোটামুটি 15,000 টাকার মতো পড়ছে। তৈরি হয়ে গেলে তখন আপনারা এই অ্যাপ থেকে ওই অ্যাপে শিফট করে যাবেন, জানিয়ে দেবো। এবং ওই অ্যাপে বেশ কিছু ভালো ভালো পিডিএফ নোটস দিয়ে দেবো, যেমন এই ইন্টারভিউ বুস্টার 2টা পুরোটা দিয়ে দেবো, আরও কিছু ভালো নোটস দিয়ে দেবো, ওগুলো ফ্রিতে ডাউনলোড করে নেবেন। আর ওই অ্যাপের মধ্যে লাইভ ক্লাস করতে পারবেন, রেকর্ডেড থাকবে। ওই অ্যাপটার মধ্যেই আপনারা মক টেস্ট দিতে পারবেন। জাস্ট আপনারা এই মাসটা ওয়েট করুন, নেক্সট মাস থেকেই ওটা গুগল প্লে স্টোরে ওটাকে যখন আপলোড করে দেওয়া হবে, তখন অল ওয়ার্ল্ডে ওটা অ্যাভেলেবেল হয়ে যাবে। যে কেউ যে কোনো জায়গা থেকে ওটা মোবাইলে ইনস্টল করে নিয়ে লগ ইন করতে পারবে ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে। তারপর তখন ক্লাসরুমে ব্যাচের মধ্যে যে কোনো ব্যাচ পারচেস করলে সে ব্যাচে লাইভ ক্লাস করতে পারবে, বাকি সব করতে পারবে। আর এমনি ফ্রি কিছু পিডিএফ নোটস বা ফ্রি ক্লাস কিছু থাকবে, সেগুলো তারা দেখতে পারবে। এই হচ্ছে বিষয়। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। তবে যখন আপনারা যারা যুক্ত রয়েছেন, বলুন কেমন কি লাগলো, বা কিভাবে আরেকটু পড়ালে ইমপ্রুভ হবে আপনাদের, বা যদি কিছু গঠনমূলক বক্তব্য থাকে বা সাজেশন থাকে, একটু বলবেন কাইন্ডলি, বলুন। ক্লাস খুব সুন্দর লাগলো। আগে ধন্যবাদ। অনেক কিন্তু আবার ঝালাই হলো, খুব সুন্দর করে বুঝালেন, ভালো হুম। লাগলো। ধন্যবাদ। আমার সত্যি কথা বলতে গেলে একটা সমস্যা আছে, একটু আমার কনফিডেন্সের অভাব হচ্ছে, যে বারে মনে হচ্ছে ঠিক বুঝাতে পারছি তো, এরম মনে হচ্ছে। তা আপনাদের কি মনে হচ্ছে? একটু সমস্যা হচ্ছে বলুন বোঝাতে গিয়ে? না তো। মানে প্রথমবার তো, এবার একবার পুরো সিলেবাসটা কভার হয়ে গেলে যখন দ্বিতীয়বার এই ব্যাচটা পড়াবো, তখন আর কোনো সমস্যা হবে না। কিন্তু প্রথমবারে অনেক কিছু জিনিস খুঁটিনাটি যেগুলো গ্যাপ রয়ে গেছে, সেগুলো প্রয়োজনে দেখতে হচ্ছে, যেমন গুগলের সাহায্য নিতে হচ্ছে আপনাদেরকে পড়াতে, বা কোনো বইয়ের সাহায্য নিতে হচ্ছে, এগুলো হবে। এই সাহায্যগুলো নিতে হবে, প্রথমবার নিতে হবে। যখন প্রথমবার পুরো কোর্স কমপ্লিট হয়ে যাবে, পুরো চ্যাপ্টার একদম চাইল্ড সাইকোলজি সমস্ত চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, বা বাংলার সমস্ত চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, দ্বিতীয়বার যখন পড়াবো তখন একদম পুরো মাথার মধ্যে বিষয়গুলো গেঁথে থাকবে, তখন আর দ্বিতীয়বারে সাহায্য নিতে হবে না। তো আপনারা কাইন্ডলি এটা কিছু মনে করবেন না, হ্যাঁ, যে স্যার পড়াতে একটু গুগলের সাহায্য নিচ্ছে বা কোনো বইয়ের সাহায্য নিচ্ছে, এটা কিছু মনে করবেন না। এটা মানে একটু প্রয়োজন হবে প্রথম, ঠিক আছে? না স্যার, ওটা কিছু না, সবাই কি সন্তানটা হয়নি। হুম। এবার কোনো জিনিস কনফিউশন আমারও লেগে যায়, তো সেই কনফিউশনটা দূর করার জন্য সাহায্যটা যেটা নিতে হয়, বা আপনাদেরকেও অনেক সময় কিন্তু জিজ্ঞাসা করি। ওটা আমাদের ক্ষেত্রেও খুব সুবিধা, কেন বলুন তো, মানে আপনি যখন করতেন তখন আমাদের ব্রেনের মধ্যে ওইটার ভুল খারাপ ভালো সমস্তটা যখন ব্রেনে থেকে যায়, তখন ওটা আমাদেরও মনে থাকতে বেশি সুবিধা হয়। আপনি বলে চলে যান যেটা,
তার হুম। থেকে এই যে আলোচনার মাধ্যমে হয় এটা বেশি আমাদের আমার মনে হয় যেন আমার তো বেশি মনে হয়। হুম। মানে আমার পড়ানোটা যে বেশ ঘরোয়া শিক্ষক বা ঘরোয়া যেভাবে পড়ায় সেরকম মনে হচ্ছে তো? মানে সে হাই-ফাই স্ট্যান্ডার্ড উপর দিয়ে ভালো লাগে এরম মনে হয় না তো? না ওইটাই জন্যই ভালো লাগে মানে ঠিকঠাক আমার তো আমি বুঝতে পারি ভালো। হুম, হুম। ঘরোয়াভাবে পড়ানোটাই আমি পছন্দ করি। মানে একদম সুন্দরভাবে যাতে কোনো রকম স্টুডেন্ট এবং টিচারের মধ্যে কোনোভাবে যেন কোনো হেজিটেশন বা কোনো গ্যাপিং যেন না থাকে। মানে আমার ওটা খুব ভালো হুম, লাগে একদম আন্তরিকতার সাথে করা হুম। মানে কোনো সম্পূর্ণ বলতে কোনো দ্বিধাবোধ হয় না আমাদের ঠিক, আমার তো ঠিক। হয় না